বৈশাখ মাস সবে শুরু হয়েছে, কিন্তু গ্রীষ্মের দাবদাহে একেবারে টেকা দেয়। বাইরে সূর্যদেব তার ক্রোধানল নিক্ষেপ করে চলেছেন অবিরাম অক্লান্তভাবে। আমাদের হ্যারিসন রোডের বাসার তেতলাটি বেশ প্রশস্ত ও হাওয়াদার হলেও গরমকালের দুপুরে সে এক অন্য রূপ ধারণ করে। মাথার উপরের গরম ছাদ যখন তার উপস্থিতি জানান দেয়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামাও তার সামনে নেহাতি ঝোলো বলে মনে হয়। সকালের দিকেই বাইরের কাজ সেরে আমি তো বটেই, সাথে ব্যোমকেশও নিজেকে গৃহবন্দী করে ফেলে। তারপর সারা দিন আরাম কেদারাটা দখল করে গোঁজ হয়ে পড়ে থাকে। নিজের মনে যে কি চিন্তা করে তা সেই বলতে পারবে। আমি নিজের লেখায় মন দিতে চাইলেও এই হাঁসফাঁসে গরমে লেখার রসদের বদলে শরীরে শ্বেতবাড়ি বেশি বের করে ফেলি। আমাদের এই কাহিনী শুরু তেমনই এক গ্রীষ্মের দুপুরে। সেদিনও অন্য দিনের মতন যত সামান্য আহার সেরে বৈঠকখানা ঘরে বসে একটা সিগারেট ধরিয়েছি। এমন সময় সদর দরজার মৃদু করাঘাত। ব্যোমকেশ তার লাইব্রেরি ঘরে কি একটা কাজ করতে ব্যস্ত ছিল। সম্ভবত পুরনো কোনো স্মৃতির হিসাব মেলাতে পারছিল না বলে কিছু একটা খুঁজছিল সে। আমি উপযাচক হয়ে তাকে বলেছিলাম আমায় বললে আমি একবার চেষ্টা করে দেখতে পারি, কিন্তু প্রত্যুত্তরে সে বলল যে তার সাথে আমার আলাপ হওয়ার অনেক আগের ঘটনা এটা। তার স্কুল জীবনের কোনো এক বন্ধুর কথা তার হঠাৎ মনে পড়েছে। তারই দেওয়া কোনো স্মৃতিচিহ্ন খুঁজতে ব্যোমকেশ নিজেকে লাইব্রেরি ঘরে টেনে নিয়ে গেছে। তার দৃঢ় বিশ্বাস যে সেটিকে সে সেখানেই রেখেছে, কিন্তু বস্তুটি যে কি সেটাই তার মনে নেই। এই অসময়ে আবার কি আসতে পারে? অলসভাবে পুটিরামকে হাঁক দিতে গিয়েও থেমে গেলাম। এই গরমে গলা তুলে কাউকে ডাকতেও কেমন যেন অসহ্য লাগছে। তাই নিজেই উঠে গিয়ে দরজার খিল খুলে একপাশে দাঁড়ালাম। ডাক পিয়ন, সে বেচারিও লাল মুখ করে দাঁড়িয়ে রয়েছে, হাতে ধরা একটা খাম। ম্লান হেসে বলল, গিয়ে অজিত বাবু কেমন আছেন? আমি ততধিক ম্লান হেসে একটু এগিয়ে বললাম, আহা, এই রোদে আপনাদের বড্ড জ্বালা, কি বলুন? ডিউটি অজিত বাবু, ডিউটি। না হলে আপনাদের এইসব জরুরি খবর আর কে পৌঁছে দেবে বলুন? আমি আবারও ম্লান হেসে দরজা বন্ধ করলাম। সত্যি কথা বলতে এই সামান্য পরিশ্রমেই আমার শরীর আনচান করতে শুরু করেছে। খামটা বেশ ওজনদার, ভেতরে কি থাকতে পারে ভাবতে ভাবতে আবার ঘরে এসে বসলাম। পুটিরামও বোধহয় দরজায় কড়া নাড়বার শব্দ পেয়েছিল। এক ঝলক মুখি দিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। হাতে ধরা আধপোড়া সিগারেটটা টান দিতে দিতে খামটা আলগোছে সামনের টেবিলের উপর ফেলে দিলাম। মনে হয় কোনো উঠতি লেখক তার লেখা পাঠিয়েছে। আমার প্রকাশনী ব্যবসা শুরু করার পর এমন খাম মাঝে মধ্যেই আমার ঠিকানে এসে হানা দেয়। নবীন লেখকদের সদ্য সমাপ্ত পাণ্ডুলিপি আমার টেবিলে কম জমা হয়নি। আমি আপাতত সেটা খুলে দেখবার তেমন তাগিদ অনুভব করলাম না। অজিত, এই অজিত, এই পেয়েছি, বুঝলে? এই অজিত! কতক্ষণ কে জানে, হয়তো আছোয়া হয়ে একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ ব্যোমকেশের গলার আওয়াজে চমক ভাঙল। আমি প্রথমটা একটু থতমত খেয়ে গেলাম। ব্যোমকেশ দেখলাম আমার উল্টো দিকে তার প্রিয় আরাম কেদারা দখল নিয়ে বসেছে। কি পেলে আবার? আমি সচকিতে প্রশ্ন করলাম। আরে যা খুঁজছিলাম। বারে, তোমাকে খেতে খেতে বললাম না? তোমার সে কোন পুরনো বন্ধু স্মৃতিচিহ্ন? আগে হ্যাঁ বন্ধুবর, সেই পুরনো স্মৃতিচিহ্ন। তা সেটা কি জানো? তোমার বন্ধুটিকে তাই জানি না, তার কোন স্মৃতিচিহ্নের সন্ধানে তুমি এমন নিঝুম দুপুরে নিজের লাইব্রেরি ঘরে অনুসন্ধান চালাতে বসেছো সে আমি কি করে বলি বলো তো ব্যোমকেশ? তোমাকে বলতে হবে না, এই নাও দেখো। বলতে বলতে ব্যোমকেশ আমার দিকে তার হাতের তালু প্রসারিত করল। আমি বেশ অবাক হয়ে দেখলাম তার হাতের তালুবন্দি একটি ইঞ্চি দুয়েক লম্বা কৌটো। এটা এটা কি? বলো তো দেখি কি এটা? তোমার স্মৃতিশক্তির একটু পরিচয় নেওয়া দরকার।
এই না না ব্যোমকেশ, এই গরমে আর একদম ভাল লাগছে না, সত্যি বলছি। এখন মাথা ঘামাতে বিন্দু মাত্র ইচ্ছা করছে না আমার। বলো না কি? বাবা, পারো বটে। এই সামান্য জিনিসটা বলতে পারছো না? এটা একটা নস্যির কৌটো, দেখো ভালো করে। আমি ভ্রু কুঁচকে একবার তাকালাম। ও হ্যাঁ, তাই তো, একটা নস্যির ডিব্বাই বটে। তা তুমি এই নস্যির কৌটো নিয়ে কি করবে এখন? জ্যাঠামশাইদের মতো নস্যি নেওয়ার শখ হলো নাকি? ব্যোমকেশ, তুমি দেখছি দিন দিন সত্যিই বুড়িয়ে যাচ্ছ। ভুল অজিত, একেবারেই ভুল। নস্যি শুধুই বুড়ো জ্যাঠামশাইরা নেন না, অনেক সদ্য যুবককেও আমি নিতে দেখেছি রাস্তায়। আশা করি তোমারও চোখে পড়েছে। তাহলে কি তুমিও এবার সিগারেট ছেড়ে নস্যি ধরবে বলে ঠিক করেছো? না, তা নয়। আসলে ওই সেই প্রবাল মনে আছে, আমার সেই বন্ধু, কি একটা কারণে যে আমাকে এটা দিয়েছিল আমি না ঠিক মনে করতে পারছি না। আমি আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে বললাম, বেশ, তুমি তাহলে সেটাই মনে করার চেষ্টা করো। আমি আমার নতুন লেখাটা নিয়ে একটু বসি, দোকানের কিছু হিসাবও মেলানো বাকি রয়েছে। ব্যোমকেশ গালে হাত দিয়ে একদৃষ্টে নস্যির কৌটোটার দিকে তাকিয়ে বসে রইল। এমন কিছু আহামরি জিনিস সেটা নয়, নিতান্তই মামুলি, কিন্তু তাও সেটার মধ্যে যে কি বিষয় লুকিয়ে রয়েছে তা ব্যোমকেশই বলতে পারবে। বেশ কিছু কোনা আনমোনা থেকে অবশেষে ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, প্রবাল আমার সঙ্গে শেষ যোগাযোগ করেছিল ওই ভগীরথপুর থেকে। সেখানকার স্থানীয় কোনো এক জমিদারিতে সম্ভবত কাজ করতো সে। তাও বোধ করি বছর 10 আগের কথা। মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে, এখন সে সেখানেই আছে নাকি অন্যত্র সেটা আমার পক্ষে এখন বলাটা সম্ভব নয়। বলতে বলতে ব্যোমকেশ আবার চিন্তায় ডুবে গেল। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি নাম বললে? ভগীরথপুর। আমার দৃষ্টি গিয়ে পড়ল টেবিলের উপর রাখা খামটার উপর। আমি বিস্ময়ের সাথে বললাম, এ ব্যোমকেশ। ব্যোমকেশ আবার তার শরীর ছেড়ে দিয়েছিল, সেভাবেই বলল, কি? এই দেখো, কি কাণ্ড দেখো, এই খামটা, এটাও তো দেখছি ভগীরথপুর বলে একটা জায়গা থেকে এসেছে। এই তো প্রেরকের ঠিকানা লেখা, ভগীরথপুর জমিদারি স্টেট, বর্ধমান। হ্যাঁ, কই দাও দেখি। ব্যোমকেশ উত্তেজিত হয়ে উঠে বসল। কে দিল এটা? কখন এলো? এই একটু আগেই ডাকপিয়ন এসেছিল। আমি ভেবেছিলাম কোনো লেখকের কাছ থেকে এসে থাকবে। আমি আবার চেয়ারে বসে পড়লাম। ব্যোমকেশ আয়েশ করে একটা সিগারেট ধরিয়ে লেখাটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, চিঠিটা তুমিই পড়ো, আমি শুনি। সে যথাসম্ভব নির্লিপ্তভাবে কথা বললেও ভেতরে ভেতরে যে সে বেশ উত্তেজিত সেটা বুঝতে আমার বাকি রইল না। আমি ধুতির খুঁটে চশমাটা মুছে পড়তে শুরু করলাম। সবিনয় নিবেদন, ব্যোমকেশবাবু, আশা করি কুশলে আছেন। আমি বর্ধমানের ভগীরথপুর জমিদারি স্টেটের বর্তমান জমিদার শ্রীযুক্ত পঙ্কজ কুমার রায়চৌধুরী মহাশয়ের পক্ষ থেকে এই পত্র লিখছি। আমি এই স্টেটের নায়েব বনমালী মজুমদার। আমাদের স্টেটটি বরাবরই বেশ সমৃদ্ধ ও শান্ত। আমাদের বর্তমান জমিদার বাহাদুরের তত্ত্বাবধানে ও কুশল পরিচালনার গুণে এর আরও সমৃদ্ধি হবে এই আশা রাখি। প্রজাবৎসল জমিদার শ্রীযুক্ত পঙ্কজ কুমার রায়চৌধুরী তার নিপুণ হাতে সব দেখাশোনা করেন। আমার পড়ার মাঝে হাত তুলে ব্যোমকেশ আমাকে থামিয়ে দিয়ে বলল, ধ্যার বাবা, এই যে দেখছি শুধু জমিদার মশাইয়ের গুণকীর্তনে ভর্তি। কাজের কথা কিছু আছে? পড়ো সেটা। ও এই তো এই তো এই তো হ্যাঁ। পেয়েছো? শোনাও। ব্যোমকেশ চোখ বুজে সিগারেটে টান দিল। এই যে এখানে। হ্যাঁ, আমি আবার পড়তে শুরু করলাম। ব্যোমকেশবাবু, সম্প্রতি আমাদের এখানে কিছু অযাচিত ও অনভিপ্রেত ঘটনা ঘটতে শুরু করেছে।
প্রথমত বলি, আমাদের এখানে সেভাবে বিজলি বাতির প্রচলন এখনো হয়নি, যদিও জমিদার বাড়িতে ডায়নামোর সাহায্যে আলোর ব্যবহার শুরু হয়েছে। কিছুদিন আগে থেকে রাতের দিকে প্রায়শই এক অপরিচিত নারী অবয়বকে জমিদার বাড়ির বিভিন্ন মহলে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ছোট কুমার পল্লব কুমার রায়চৌধুরী প্রথমে দেখতে পান সেই নারী মূর্তি, পরে একে একে অন্যরাও দেখেছেন, এমনকি আমি নিজেও প্রত্যক্ষ করেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে কখনো ধরা যায়নি। কাছে গেলে কোনো এক মন্ত্র বলে সে মূর্তি যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এই সুবিশাল জমিদার বাড়িতে আত্মগোপন করা খুব একটা কঠিন কাজ নয় বটে, কিন্তু সকলে তন্ন তন্ন করে খুঁজেও কোনো নারীর সন্ধান পায়নি। আমরা সকলে সন্দেহ করেছিলাম হয়তো চুরির উদ্দেশ্য নিয়ে কেউ ঘোরাঘুরি করছে, কিন্তু এ যাবৎ কোনো কিছু খোয়াও যায়নি। আপনার নাম আমরা অনেক শুনেছি। এ বিষয়ে মহামান্য জমিদার বাহাদুর আপনার সাহায্য প্রার্থী। আপনি যদি কিছুদিনের জন্য জমিদারির আতিথ্য গ্রহণ করতে সম্মত হন এবং এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে সাহায্য করেন, তাহলে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। আপনি সম্মত হলে অবিলম্বে আমাদের জানান। কলকাতা থেকে বর্ধমান স্টেশনে এসে নামতে হবে, সেখানে গাড়ি উপস্থিত থাকবে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। সাথে আপনার বন্ধু অজিত বাবুকেও নিয়ে আসবেন। আমাদের জমিদার সুশাসক হওয়ার পাশাপাশি একজন উচ্চমানের সাহিত্যপ্রেমীও বটে। আশা করি অজিত বাবু নিরাশ হবেন না। ইতি বিনীত বনমালী মজুমদার, নায়েব ভগীরথপুর জমিদারি স্টেট। একটানা চিঠিটা পড়ে আমি একটু দম নিলাম। ব্যোমকেশ তখনও চোখ বুজিয়ে রয়েছে। আমি কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বললাম, কি করবে? কি করব, বাইরে যা গরম তাই ভাবছি। আর তাছাড়া আমি তো আর ওঝা নই যে ভূত ধরতে যাব। আরে তা কেন? একজন বিপদে পড়ে কাতর অনুরোধ জানাচ্ছেন, তোমার কিন্তু না করা উচিত নয়। আর একটা বেশ নতুন অভিজ্ঞতাও হবে। তার চেয়েও বড় কথা, প্রবালের একটা খোঁজ পাওয়া যাবে। তাছাড়া আমার এত গুণপনার কথা বনমালী মজুমদার শুনলেন কার কাছ থেকে? জমিদার মশাই বা জানলেন কি করে? আমার গুণপনার কথা কি অতটা সুদূরে পৌঁছবে? প্রবাল কি এখনো সেখানে রয়েছে? সেই কি আর কিছু না হোক, ভূত দেখা যাবে। সেটাও একটা নতুন অভিজ্ঞতা বলতেই পারো অজিত। না না না, লিখে দাও বন্ধুবর, লিখে দাও। সামনের হপ্তায় আমরা আসছি, এই ধরো বুধবার নাগাদ। লিখে দাও। বাইরে যতই গরম থাক, নতুন কোনো জায়গায় যাওয়া হবে শুনলেই আমার মন নেচে ওঠে। আমি এক পা বাড়িয়েই থাকি। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ, পত্রপাঠ জানিয়ে দিচ্ছি, সামনের বুধবার, তাই তো? একদম। পুটিরাম, চা। এমন একটা অজগ্রামে যে এত বড় জমিদার বাড়ি থাকতে পারে, সেটা না দেখলে বোধ করি বিশ্বাস করা মুশকিল। জমিদারি যে বেশ বর্ধিষ্ণু সেটা বলে দিতে হয় না। বর্ধমান স্টেশন থেকে গাড়িতে প্রায় ঘন্টা দেড়েকের পথ। রাস্তার অবস্থা তেমন সুবিধের না হলেও শেষ বিকেলের পরন্ত আলোয় আমাদের খুব একটা কষ্ট হচ্ছিল না। জমিদার মশাইয়ের গাড়িটিও বেশ। শহর ছেড়ে কিছুটা আসতেই আমি হাত পা ছড়িয়ে বেশ আরাম করে একটা সিগারেট ধরিয়ে বললাম, যাইটাই বলো, এই ব্যবস্থা বেশ দারুণ। কি বলো ব্যোমকেশ? আর গাড়িটাও বেশ স্পেসিয়াস। স্পেসিয়াস ঠিকই। এই গাড়িটার নাম জানো? এই নাম মানে আমতা আমতা ভাব দেখে ব্যোমকেশ মুচকি হেসে বলল, এ হলো হাম্বার, বিখ্যাত মানুষদের পছন্দের গাড়ি। কিরকম? আমাদের রবীন্দ্রনাথের সব থেকে প্রিয় গাড়ি ছিল এই হাম্বার। তাছাড়া ধরো সুভাষ বোস, পণ্ডিত নেহেরু, মহাত্মাজি অনেকেরই পছন্দের তালিকায় প্রথম সারিতে পাবে একে।
কি বুঝলে? আমাদের জমিদার তাহলে বেশ শৌখিন ও রুচিশীল, কি বলো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আর আজ এই গাড়ি ব্যবহার করে ভবিষ্যতের লেখক অজিত বন্দ্যোপাধ্যায়ও বিখ্যাত হয়ে গেল। হ্যাঁ, কি বলো? কথাটা বলে বোমকেশ হো হো করে হেসে উঠল। আমিও গলা মেলালাম। সুন্দর পরিপাটি করে সাজানো গ্রাম। এখানকার মানুষজন যে আপাত সুখী তা আশপাশের পরিবেশ থেকে বেশ ভালোই বোঝা যায়। বড় বড় কয়েকটা আম কাঁঠালের বাগান, আর পুকুর পার করে আমাদের হাম্বার এসে দাঁড়ালো জমিদার বাড়ির সামনে। বিশাল নকশা করা তোরণ। প্রথমে যেটা নজর কাড়ে সেটা হলো দুপাশে দুটি বল্লম হাতে দণ্ডায়মান বলশালী পুরুষ মূর্তি। তোরণের উপরের পুরো অংশটা জড়িয়ে রয়েছে লাল বুগেনভিলিয়া। দিন শেষের আলোয় তার স্নিগ্ধ রূপ আমাকে মোহিত করে তুলল। সারাদিনের পথশ্রম যেন এক লহমায় দূর হয়ে গেল। বোমকেশের দিকে আর চোখে তাকাতে সে বলল, এখানেও রবীন্দ্রনাথ অজিত, এখানেও রবীন্দ্রনাথ। আচ্ছা, কবি এই ফুলের কি নাম করেছেন জানো তো? বাগান বিলাস। আমি উত্তর না দিয়ে মুগ্ধ দৃষ্টিতে আবার তাকালাম সেই সুদৃশ্য তরুণের দিকে। দারোয়ান সেলাম ঠুকে গেট খুলে দিতেই মোরাম বিছানো পথ পেরিয়ে গাড়ি চলে এলো পোর্টিকোর সামনে। অনেকগুলি বিশালাকার থাম দিয়ে ঘেরা পোর্টিকোটি। সামনে টানা সিঁড়ি ধাপে ধাপে উপরে উঠে গিয়ে শেষ হয়েছে চওড়া বারান্দায়। একদম উপরে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে রয়েছেন একজন বৃদ্ধ, পাশে আরো জন তিনেক ভৃত্য শ্রেণীর লোক। আমাদের অভ্যর্থনা করতেই যে তাদের আগমন সেটা তাদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল। গাড়ি দাঁড়াতেই বৃদ্ধ বাদে সকলে দ্রুত নিচে নেমে এলো। ড্রাইভার নেমে দরজা খুলে দিতেই আমরাও প্রায় বেশ জমিদারি কায়দায় মাটিতে পা রাখলাম। বৃদ্ধ ততক্ষণে কিছুটা নেমে এসেছেন। তার বয়স হলেও শরীরের বল এখনো যথেষ্ট। বেশ তৃপ্ত ভঙ্গিতে তিনি সিঁড়ি ভেঙে নেমে আসছেন। আমাদের সামনে এসে হাত জোর করে বললেন, সুস্বাগতম, সুস্বাগতম, আসুন আসুন। আমরাও প্রতি নমস্কার করলাম। আগে আমার নাম বনমালী মজুমদার। ও বা, আপনি বোমকেশকে চিঠি লিখেছিলেন? আমি উৎফুল্ল হয়ে উঠলাম। আগে কর্তার হুকুম। আপনি বুঝি অজিত বাবু? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আর উনি আমার মিত্র বোমকেশ। আমি হাত তুলিয়ে দেখিয়ে দিলাম। বেশ বেশ, চলুন আগে আপনাদের ঘরে পৌঁছে দিই। সারাদিন দখল গিয়েছে, একটু বিশ্রাম ও কিছু খাদ্য গ্রহণ করুন। কর্তা আজ মামলার কাজে সদরে গিয়েছেন, ফিরতে হয়তো রাত হবে। কাল সকালেই না হয় তার সাথে দেখা করবেন। আমি যতটা সম্ভব মোলায়েম গলায় বললাম, আপনি ব্যস্ত হবেন না। বোমকেশ ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখছিল। এখন বলল, আচ্ছা, আপনি কি রাত্রে এখানেই থাকেন? হ্যাঁ, আমি থাকি এই কাছেই। তাও যেতে যেতে আমার 10টা বাজে। রাতে চোখে ভালো দেখি না। ছেলে সদরে একটি সওদাগরি আপিসে কাজ করে, সে ফেরার পথে এসে নিয়ে যায়। তা এখন তো মাত্র 6:30 বাজে। তাহলে নায়েব মশাই, আপনার হাতে যদি তেমন কাজ না থাকে তাহলে আমাদের ঘরে একটিবার আসুন না। আপনার কাছ থেকে সমস্ত কিছু বিস্তারিত শোনা যাবে এখন। তা বেশ, তো আপনার একটু গুছিয়ে বসুন। আমি আপনাদের জলযোগের বন্দোবস্ত করেই আসছি। কর্তামার শরীরটা আজ দিন কয়েক তেমন সুবিধের নেই, না হলে আমাকে কিছুই করতে হতো না। তিনি নিজে উঠে এসে সব দেখতেন। পাশে দাঁড়িয়ে থাকা ভৃত্যদের মধ্যে একজনের দিকে ইশারা করে বনমালী বললেন, এই, ওনাদের ঘরে নিয়ে যা, আর ডায়নামো চালাবার ব্যবস্থা কর। অন্ধকার হয়ে এলো, আমি যাই, সন্ধ্যার আহ্নিকটা সেরে আসছি। আমাদের জন্য যে ঘরটি বরাদ্দ করা হয়েছিল সেটি বাহির মহলের একদম ডান দিকের শেষ ঘর। সাথে জিনিসপত্র বলতে কেবল দুটি ক্যাম্বিসের ব্যাগ। ভৃত্য সেগুলি ঘরে পৌঁছে দিয়ে সেলাম ঠুকে চলে গেল। চারিদিকে মুহুর্মুহু শাঁখের আওয়াজ শুরু হয়েছে। কলকাতা শহরের চলন এখন বেশ কমে এসেছে। যাওয়া হয়তো বাজে, বড় রাস্তায় ঘন ঘন গাড়ির শব্দে আমাদের হ্যারিসন রোডের 3তলা অবধি সেই শঙ্করধ্বনির আওয়াজ আর এসে পৌঁছায় না। বিশাল পালঙ্কের এক পাশে বসে আমি পায়ের মোজা খুলতে খুলতে বললাম, কি বোমকেশ, কেমন? বোমকেশ আগেই শরীর এলিয়ে দিয়েছিল।
সে বলল, বেশ নরম গদি ভায়া, ধবধবে সাদা চাদর, সম্ভবত নতুন, আমাদের জন্যই পাট ভাঙা হয়েছে। এ পাশে দক্ষিণ খোলা জানালা, পাশেই একটা দিঘি রয়েছে। বেশ স্বাস্থ্যকর হাওয়া পাওয়া যাবে। আরে ধুর, আমি ঘরের কথা বলিনি, আমি বলছি বনমালী মজুমদারকে কেমন দেখলে? ভদ্রলোক বয়সের তুলনায় এখনো যথেষ্ট শক্তপোক্ত, আর বোঝাই যায় যে অনেক ঝড় জল সয়েছেন জীবনে। নির্লোভ অথবা বলা যায় দূরদর্শী মানুষ। কেমন করে বুঝলে? জমিদারি নায়েব হয়েও যিনি নিজের ছেলেকে এখানে না ঢুকিয়ে সদরে সওদাগরি আপিসে কাজ করতে দিয়েছেন, তাকে নির্লোভটা বলা যেতেই পারে অজিত। আবার এও হতে পারে যে জমিদারি প্রথার অবলুপ্তি যে প্রায় আসন্ন, সেটা তিনি হয়তো বুঝেছেন, তাই আগে থেকেই পরের প্রজন্মের জন্য অন্যত্র ব্যবস্থা করে রেখেছেন। কি বুঝলে? বলো কি, এই জমিদারি প্রথা শেষের পথে? আর কিছুদিন অপেক্ষা করো না বন্ধু, আমার কথা মিথ্যে হবে না হলপ করে বলতে পারি। বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে তোমার এই মনোভাবের কথা জানলে জমিদার শ্রীযুক্ত পঙ্কজ কুমার রায়চৌধুরী মহাশয় তৎক্ষণাৎ আমাদের কলিকাতা ফেরত পাঠানোর ব্যবস্থা করিবেন। করতে পারেন, তবে তাতে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আমাদের তর্ক জমে উঠেছিল এমন সময় দরজায় টোকা পড়ল। ব্যোমকেশ উঠে বসে একটু গলা তুলে বলল, আসুন, খোলা আছে। দুজন ভৃত্য হাতে বড় আকারের পিতলের থালা হাতে প্রবেশ করল। পিছনে বনমালী বাবু। থালায় সাজানো খাবার দেখে আমার আর ব্যোমকেশের দুজনেরই প্রায় চোখ কপালে ওঠার জোগাড়। বললাম, আরে মশাই করেছেন কি? এই এত খাবার কি খাওয়া যায়? কে খাবে এত? বনমালী বাবু হাত কচলে বললেন, এ অতি সামান্য আয়োজন, কর্তামা নিজে আসতে পারলেন না, কিন্তু বলে দিয়েছেন আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। উনি অসুস্থ বললেন না? কি হয়েছে ওনার? হাটের ব্যামো। আসলে ছেলেটা। মাঝপথেই থেমে গেলেন বনমালী মজুমদার। তারপর আবার হাসি মুখে বললেন, নিন নিন, এতটা পথ কষ্ট করে এসেছেন, এটুকু না হলে চলবে কেন? আপনাদের বয়সে আমি এর 4 গুণ খেতে পারতাম। থালা থেকে একটা সিঙ্গাড়া তুলে ব্যোমকেশ বলল, তা আপনি এখানে অনেক বছর আছেন, তাই না? আমার জন্মই যে এখানে। আমার বাবা ছিলেন এই জমিদারির নায়েব, তিনি কত হলে আমি। আর আপনার ছেলে? তার ইচ্ছে সে কলিকাতায় গিয়ে নিজে ব্যবসা করে। সদরে এক জাহাজ কোম্পানির অফিসে কাজ নিয়েছে। তাদের সাথে কিসব কথাবার্তা চলছে, আমিও তার কাজে বাধা দিতে চাই না। আচ্ছা বনমালী বাবু, এবার বলুন তো, সেই নারী মূর্তির ব্যাপারটা কি? বাইরে অন্ধকার নেমেছে। দক্ষিণের খোলা জানলা দিয়ে মৃদুমন্দ বাতাস এসে খেলে বেড়াচ্ছে ঘরময়। আমি বনমালী বাবুর দিকে তাকালাম। ঘরের অনুজ্জ্বল বিজলি বাতির আলোটার দিকে একবার তাকিয়ে তিনি যেন ক্ষণিকের জন্য কেঁপে উঠলেন। তারপর আরো কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, উৎপাতটা শুরু হয়েছে মাস 3 আগে থেকে। ছোট কুমার পল্লব প্রথম দেখে, বেশ কয়েকদিন পর পর। তার বয়স অল্প, আমরা ভাবি সে মজা করছে, কিংবা হয়তো চোখের ভুল। কিন্তু এরপর সবাই একে একে দেখতে লাগলো। আর আপনি? হ্যাঁ, আমিও। তা কেমন দেখতে সেই মূর্তি? আধো অন্ধকারে সে ঘুরে বেড়ায় উপরের বারান্দায়, কখনো বা সিঁড়িতে, নাচঘরে, কিংবা আবার লাইব্রেরিতে। এক মাথা এলো চুল, মাঝারি উচ্চতা, সাদা গ্রাউন্ড পরা। বিদেশি বলে মনে হয়। তা তো বোঝা যায় না, হতেও পারে, আলো এসে আসে না। কিন্তু অন্ধকারেও তার চোখ যেন জিঘাংসায় চলছে। কত জন্মের প্রতিহিংসা নিতে যেন সে ফিরে এসেছে। আপনাদের কর্তা দেখেছেন? হ্যাঁ, কর্তা দেখেছেন, বেশ কয়েকবার। ব্যোমকেশ মাথার পিছনে দুহাত জড়িয়ে বলল,
শেষ কবে দেখেছেন? গত পরশু। কে দেখেছেন? প্রদ্যুম্ন। প্রদ্যুম্নকে? আগে হ্যাঁ, প্রদ্যুম্ন হলো ছোট কুমারের গৃহশিক্ষক। গৃহশিক্ষক এখানেই থাকেন? না, পাশের গ্রামে। সপ্তাহে 5 দিন আসেন, সকাল আর বিকেল করে, শনি রবি বাদ। আচ্ছা, আপনাদের ছোট কুমারের বয়স কত? ছোট কুমারের বয়স ওই তো গেল পৌষে 16 বছরে পড়ল। আচ্ছা, আপনি যেমনটা চিঠিতে লিখেছিলেন, কিছু চুরিও তো যায়নি বোধহয় এখনো পর্যন্ত? না, তবে। চুপ করলেন বনমালী বাবু। তবে তবে কি? বাড়ির পিছনে একটি খামার আছে, সেখানে কিছু পোষ্য রয়েছে। গরু, ছাগল, মুরগির পাশাপাশি ছোট কুমারের খুব শখের বিভিন্ন প্রজাতির পাখিও সেখানে রয়েছে। যেদিন যেদিন ওই নারী অবয়ব দেখা গেছে, সেদিন একটি করে পাখি খামার থেকে অদৃশ্য হয়েছে। আর তার পরের দিন সকালে ওই আমাদের এই পিছনের দিঘির জল লাল হয়ে উঠেছে। আমি চিন্তিত হয়ে বললাম, ভারী আশ্চর্য। আপনাদের ছোট কুমার তাহলে? হ্যাঁ, সেও যথেষ্ট মুচড়ে পড়েছে, কিন্তু রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করেও কিছু হয়নি। কখন যে পাখি উদাও হয়ে গেছে কেউ টের পায়নি। এ যেন এক অলৌকিক ব্যাপার। ব্যোমকেশ এতক্ষণ মন দিয়ে সব শুনছিল, এবার বলল, খুব আশ্চর্যই বটে, কিন্তু এই বিষয়ে ঠিক আমি কি করতে পারি বলুন তো বনমালী বাবু? আমি তো আর ভূতের ওঝা নই। হ্যাঁ, তা নয়, কিন্তু আপনি একটু চেষ্টা করে যদি। জমিদার মশাই কি ফিরেছেন নাকি? এখনো না, তবে হয়তো রাত হবে। তেমন হলে নাও ফিরতে পারেন। কাল সকালে হয়তো আসবেন। এখানে আর কে কে থাকেন? পরিবারের সদস্যরাই থাকেন, মানে কর্তামা আর ছোট কুমার। পরিবার তো বিশাল, সবাই নানান কাজে দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। দুর্গাপুজোর সময় সব একত্রিত হয় এই বাড়িতে। আর আছে ওই জনা 7 চাকর বাকর, 4 জন লেটেল। কর্তামার নিজস্ব 3 জন পরিচারিকা, মালি আর ড্রাইভার রহিম। বাকি শেরেস্তার কর্মচারীরা সকলেই এই ছড়িয়ে ছিটে আশপাশের অঞ্চলে থাকে, সকাল বিকেল যাতায়াত করে। তা ছোট কুমার বলছেন যখন, তখন বড় কুমারও কেউ আছেন নিশ্চয়ই? না, কর্তার ওই একটি ছেলে, বয়সে ছোট বলে আমরা সবাই আদর করে ছোট কুমার বলি। হ্যাঁ, তবে এক দিদি আছেন, তাঁর বিবাহ হয়েছে ওই বিহারের পাটনায়। যদিও এখন তিনি কিছুদিন এখানেই রয়েছেন। তিনি সন্তান সম্ভবা। সন্তান সম্ভবা। বেশ বনমালী বাবু, রাত তো অনেক হলো, আপনিও বোধ করি বাসায় ফিরবেন। তা আমরা আজ রাতে কিছু খাবো না। যা আয়োজন করেছেন সেগুলি হজম হতে রাত কাবার হয়ে যাবে। কি বলো অজিত? তা আপনি একটু ভেতরে বলে দিন না এটা। আর সারাদিনের ধকলে শরীরও বেশ ক্লান্ত, টানা বিশ্রামের প্রয়োজন। তো কাল সকালে কথা হবে খন? বেশ, তবে তাই হবে। আমি সকাল 7টার মধ্যেই চলে আসি। কথা শেষ করে উঠে দাঁড়ালেন বনমালী মজুমদার। চলে যেতে যেতে ফিরে তাকিয়ে বললেন, রাতে যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে ওই টেবিলের দেরাজে ওখানটাতে একটা টর্চ রাখা আছে। নতুন জায়গা, অন্ধকারে যেন বেরিয়ে পড়বেন না আবার। আপনি নিশ্চিন্তে থাকুন বনমালী বাবু, টর্চ আমাদের সঙ্গেও রয়েছে। আচ্ছা, একটা কথা বলুন, রাতে কি আলো নিভিয়ে দেওয়া হয় সব? হ্যাঁ, আসলে ডায়নামো শব্দে কর্তামার অসুবিধা হয়। রাত 9টার পর তাই বন্ধ করে দেওয়া হয়। রাত 9টার পর বন্ধ মানে? একটা কথা বলুন, ছায়ামূর্তি কি তারপরেই দেখা যায়? না, তা কেন? অনেক সময় সন্ধ্যের সময় দেখা গিয়েছে, তবে বেশিরভাগই, হ্যাঁ ঠিকই বলেছেন, রাতের দিকে। আচ্ছা বনমালী বাবু, শুভরাত্রি। আপনাকে আর আটকাবো না, কাল দেখা হবে। হ্যাঁ, বিলক্ষণ। বনমালী মজুমদার হাত নেড়ে
ধীর পদক্ষেপে বাইরে চলে গেলেন। ব্যোমকেশ সিগারেটের কৌটোটা হাতে নিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘর ছুঁতে চলেছে, অর্থাৎ একটু পরেই চরাচর অন্ধকারে ডুবে যাবে। আমি হাত বাড়িয়ে ব্যাগ থেকে টর্চটা বের করে নিলাম। ব্যোমকেশের কথা জানি না, তবে আমার সামনে হঠাৎ করে সাদা গ্রাউন্ড পরা কোনো এক নারী মূর্তি চলে ফিরে বেড়াতে শুরু করলে সেটা মোটেও মনোরঞ্জনের বিষয় হবে না। রাতে বিছানায় শুয়ে ব্যোমকেশের সাথে 2-4 কথা বলতে বলতে কখন যে চোখ লেগে গিয়েছিল টের পাইনি। সকালে প্রথম সূর্যের আলোয় যখন চাইলাম, দেখি 6টা বাজে। জানলা দিয়ে হালকা রোদের পরশ পরম যত্নে নতুন একটা দিন শুরু করার আহ্বান নিয়ে হাজির। আড়মোড়া ভেঙে উঠে বসতেই দরজায় সজোরে একটা টোকা পড়ল। কে বলে আওয়াজ করতেই একজন ভৃত্য হন্তদন্ত হয়ে প্রবেশ করল। উনি উনি আপনাকে বাইরে ডাকতেছেন। উনি কে? উনি মানে কে? আরে আরে নায়েব মশাই। ব্যোমকেশ শুয়েছিল পাশ ফিরে, কিন্তু সে যে জেগে রয়েছে এবং যথেষ্ট সজাগ সেটা তার তৎক্ষণাৎ উঠে বসা দেখেই বুঝতে পারলাম। কেন, কি হলো? কোনো গোলমাল? হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন। আমরা আরো কয়েক মুহূর্ত চুপ করে বসে রইলাম। ব্যোমকেশ তড়িৎ গতিতে গায়ে পাঞ্জাবিটা চাপিয়ে নিল। এসো অজিত, জলদি। আমার উত্তরের অপেক্ষা না করেই ব্যোমকেশ বেরিয়ে গেল। আমিও প্রায় সঙ্গে সঙ্গেই তার পিছু নিলাম। চওড়া বারান্দার শেষ প্রান্তে আমাদের ঘর। টকটকে লাল দামি মেঝেতে সকালে রোদ পড়ে পিছলে যাচ্ছে। মাথার ওপর ঝাড়বাতি টুংটাং শব্দ তুলছে বাতাসের আহ্বানে। আমাদের তখন সেসব দেখার ফুরসত নেই। আমরা প্রায় দৌড়ে বারান্দা পেরিয়ে চলে এলাম এ মাথায়। সামনেই দাঁড়িয়েছিলেন বনমালী মজুমদার, কিন্তু তাকে দেখে যেন আজ আর চেনাই যাচ্ছে না। এই কয়েক ঘন্টার ব্যবধানে যেন তার বয়স কয়েক গুণ বেড়ে গিয়েছে। ব্যোমকেশ কোনো রকম ভনিতা না করেই বলল, কি হলো নায়েব মশাই? কর্তাবাবু। কম্পিত হাত তুলে সামনের ঘরটা নির্দেশ করলেন বনমালী বাবু। আমরা ছুটে গিয়ে ঢুকলাম ঘরে। ব্যোমকেশ আগে, আমি তার পিছনে। দরজার মুখে যেতেই ব্যোমকেশ আমাকে হাত ধরে থামিয়ে দিল। আর এগিয়েও না অজিত, দাঁড়াও, সরে এসো। দরজার মুখটাতেই দেহটা পড়ে আছে। আমি সবিস্ময় দেখলাম সামনেই মেঝের উপর পড়ে রয়েছে একটি মৃতদেহ। বুকের নিচ থেকে রক্ত গড়িয়ে গেছে অনেক দূর অবধি। দেহে যে প্রাণ নেই সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। আমরা আসতে বোধ করি বনমালী বাবু প্রাথমিক ধাক্কাটা সামলে উঠেছেন। তিনি কাছে আসতে ব্যোমকেশ বলল, উনি কাল কখন ফিরলেন? আপনাদের ঘর থেকে নেমে এসে কাছারি বাড়িতে যাওয়ার পথে দেখি কর্তা ফিরছেন। আমি গাড়ি থেকে সব কাগজপত্র নামিয়ে রেখে দিলাম। আমায় বললেন 3টি মামলার মধ্যে একটিতে আমাদের জয় হয়েছে, আজ রায় বেরিয়েছে। বেশ খুশি ছিলেন। বলে যান। বললেন তার খুব খিদে পেয়েছে, সেখানে খাবারের ব্যবস্থা করতে। অনেক রাত হয়েছে, অন্দরমহলে আর যাবেন না। কর্তামা শুয়ে পড়েছেন, তাকে আর বিরক্ত করতে চান না। কাল সকালেই সুখবরটা দেবেন। তারপর? ব্যোমকেশ আনমনে বলল, ততক্ষণে আমার ছেলেও এসে গিয়েছিল। আমি ভেতরে খবর দিয়ে চলে গেলাম। তারপর আজ সকালে এসে দেখি। আপনি প্রথম দেখলেন? হ্যাঁ, কর্তা যত রাতেই শুতে যান না কেন, এখানে থাকলে ভোর 5টার মধ্যে উঠে দামোদরে স্নান করতে যান। এটি তার বরাবরের অভ্যাস। আমি তার মধ্যেই চলে আসি। আজ এসে শুনলাম কর্তা তখনও ওঠেননি। বয়স হচ্ছে তো, শরীর খারাপ হলো কিনা ভাবতে গিয়ে দরজায় টোকা দিলাম। কোনো সাড়া নেই।
একটু টান দিতে দরজাটা খুলে গেল, আর তারপর কাল রাতে যে খাবার এনে দিয়েছিল তাকে একটু ডাকুন। বনমালীবাবু কিছু বলার আগেই পাশ থেকে একজন বছর 50-এ প্রৌঢ়ভৃত্য জবাব দিল, আগে আগে আমি বাবু, আমি এনে দিয়েছিলাম। উনি তখন কি করছিলেন? কর্তা মশাই আছোয়া হয়ে কি সব কাগজ দেখছিলেন। আমি যেতে বললেন কাল সকালে 8 আনা করে বকশিস দেবেন, সবাই যেন সকালে এসে নায়েব মশাইয়ের সাথে দেখা করে। বাবুর মুখে অমন হাসি আমি অনেক দিন দেখিনি। তারপর? তারপর বাবু, আমি আর কিছু লাগবে কিনা জানতে চাইলে মাথা নেড়ে বললেন আমি এখন ঘুমাবো, কেউ যেন আর বিরক্ত না করে। আমি বাইরে গিয়ে দরজা ভেজিয়ে চলে গেলাম। রাত তখন কত হবে? আগে বাবু ঘড়ি তো দেখিনি, তবে ওই 2য় প্রহরের মাঝামাঝি হবে। মানে মোটামুটি ধরা যায় রাত 10টা, 10:30, তাই তো? আগে বাবু, আগে। ব্যোমকেশ এবার বনমালীবাবুর দিকে ঘুরে বললেন, বনমালীবাবু, পুলিশকে খবর দেওয়ার একটা ব্যবস্থা করুন। তিনি নীরবে ঘাড় নাড়লেন। আপনাদের কর্তামা আর ছোট কুমারকে জানিয়েছেন? না, আপনাদেরকেই প্রথম ডাকলাম। আজ যে কি করে ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো। বলতে বলতে করুণ চোখে মৃত জমিদারের দিকে তাকিয়ে রইলেন জমিদারের একমাত্র নায়েব বনমালী মজুমদার। কিন্তু কাউকেই খবর দিতে হলো না। ব্যোমকেশ যখন অতি সন্তর্পণে মৃতদেহটি পরীক্ষা করছিল, তখনই দোতলার অন্দরমহল থেকে এক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। কোনো এক মহিলা কণ্ঠ আচমকা উপরের বারান্দার এমাথা থেকে ও মাথায় যেন দৌড়ে গেল। ব্যোমকেশ চকিতে ঘুরে দাঁড়িয়ে বলল, কে চিৎকার করে? ও বাতাসি, কর্তামার দেখাশোনা করে। বনমালীবাবু, আসুন এক্ষুনি। আপনার অনুমতি নিয়েই আমি দোতলায় যাচ্ছি। সিঁড়িটা কোন দিকে? হ্যাঁ, আর আসুন আসুন। বনমালীবাবু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এগিয়ে গেলেন। দোতলা সিঁড়ির মুখে সেই মহিলাকে পাওয়া গেল। আমাদের দেখেই হাত তুলে উপরের দিকে দেখিয়ে বলল। আমরা প্রায় ছুটে উপরের মহলে চলে এলাম। টানা হল ঘর পেরিয়ে অন্দরমহল, সেখানে পরপর 5-6টি ঘর। প্রথম ঘরটির সামনেই আমাদের থমকে দাঁড়াতে হলো। সেখানে যে এমন একটি দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে তা বোধ করি আমাদের স্বপ্নের অতীত ছিল। ঘরের মেঝেতে এক রমণী উপুর হয়ে শুয়ে রয়েছেন। ঠিক নিচের তলায় জমিদার পঙ্কজ কুমার রায়চৌধুরীর দেহ যেমন পড়ে রয়েছে, ঘন রক্ত গড়িয়ে ভেসে যাচ্ছে সামনেটা। সেখানে এখন এক ঝাঁক পিঁপড়ে ভিড় করেছে। ঘরটি বেশ বড় এবং ভেতরের সবকটি জানলা বন্ধ। তার উপর মোটা ভেলভেটের পর্দা, তাই ভেতরটা সকালের আলোতেও আধো অন্ধকারে ঢাকা। ব্যোমকেশ আমাকে দাঁড়াতে বলে সন্তর্পণে এগিয়ে গেল। আমি যতটা সম্ভব তীক্ষ্ণ চোখে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করতে লাগলাম। একজন পুরুষ, তাই ব্যাচেলার। কোনো মহিলার ঘরে ঢুকতে তাই আমি অন্তর থেকেই সংকোচ বোধ করতে লাগলাম। ঘরের মাঝ বরাবর পাতা বিছানায় কিছু স্তূপ করে রাখা মনে হচ্ছে। মনে হলো টর্চটা আনা উচিত ছিল, কিন্তু দিনের বেলায় কি আর টর্চ সাথে নিয়ে আসে। মিনিট 3 বাদে ব্যোমকেশ বেরিয়ে এলো। আমি ব্যোমকেশের দিকে তাকালাম, দেখলাম সেও হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। পুরো ঘটনাটা যে তারও ধারণার বাইরে, সেটা তার মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। এতটা অসহায় মুখ আমি ব্যোমকেশের আগে দেখিনি। কি হলো, ভেতরে কিছু পেলে? ভেতরের বিছানায় আরো একটি মৃতদেহ রয়েছে। কাজ জানি না, তবে আমার ধারণা সত্যি হলে সেটি জমিদার পঙ্কজ কুমারের কন্যার। কাল ওই বনমালীবাবু বলছিলেন না যে তিনি কিছুদিন হলো এখানে এসে রয়েছেন? বৃদ্ধ নায়েব ছুটে যাচ্ছিলেন ঘরের ভেতরে। ব্যোমকেশ জোর করে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এলো। ঘরের উল্টো দিকে জাফরি ঢাকা টানা বড় বারান্দা, তার ফাঁক গুলি সকালের রোদ চিকচিক আকার ধারণ করে এসে পড়েছে মেঝেতে। আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম। ব্যোমকেশ আনমনে পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের কৌটোটা বের করে ধরালো। অন্য সময় সে আমার দিকে বাড়িয়ে দেয় কৌটোটা, আজ সে সেটাও ভুলে গেল। কয়েক মুহূর্ত থেমে ব্যোমকেশ
হঠাৎ মুখ তুলে বলল, ছোট কুমার সে কোথায়? সে ঠিক আছে তো? অজিত, কুইক কুইক কুইক, বনমালী বাবু তার ঘরটা কোন দিকে? ওই পাশে দুটো ঘর পরে, আসুন তো। উদ্বিগ্ন মুখে ঘুরে দাঁড়ালেন বনমালী বাবু। আমরা প্রায় ঊর্ধ্বশ্বাসে 3টি ঘর পেরিয়ে এলাম। দরজা ভেতর থেকে বন্ধ। বনমালী বাবু আলতো টোকা দিলেন। 1 বার, 2 বার, 3 বার। ব্যোমকেশের আর ধৈর্য নেই। সে জোরে দরজায় ধাক্কা দিল, আর প্রায় সঙ্গে সঙ্গে সেটা ভেতর থেকে খুলে গেল। সামনে এক সুশ্রী কিশোর দাঁড়িয়ে। বোঝা যাচ্ছে সে সদ্য ঘুম থেকে উঠেছে। দরজায় এই অহেতুক বারংবার ধাক্কায় সে স্বাভাবিকভাবেই খুব বিরক্ত। দরজা খুলে সে হতবাক হয়ে গেছে। চোখ সামান্য কচলে সামনে দুজন অপরিচিত ব্যক্তিকে দেখে সে প্রথমটা থমকে গেল। তারপর বনমালী বাবুকে দেখে একটু আশ্বস্ত হয়ে বলল, নায়েব কাকা, এরা কারা? আর সাত সকালে এত হই হল্লা কিসের? বনমালী বাবু 2 পা এগিয়ে গিয়ে ধরা গলায় বললেন, তুমি একটু শান্ত হয়ে এসো। জানি তোমায় এত সকালে ঘুম থেকে তোলাটা অন্যায়, কিন্তু একটু যে আসতে হবে। কোথায়? আমাদের সাথে এসো, সব বলছি। উত্তরটা দিল ব্যোমকেশ। আপনি? আমার পরিচয় দিচ্ছি, এসো। ব্যোমকেশ পিছন ঘুরে ধীর পায়ে হাঁটতে লাগলো। এর পরের দৃশ্যে কি হতে পারে সে ধারণা আমার আগে থেকেই ছিল। পরিবারে এমন একটা দুর্ঘটনা ঘটে গেলে একমাত্র জীবিত সদস্যের কি অবস্থা হতে পারে, বা কিশোর পল্লব কুমারের মধ্যে কি কি প্রতিক্রিয়া হয়, সে বিবরণ লিখে আর পাঠকদের মন ভারাক্রান্ত করতে চাই না। আমরা বরং এর পরের পর্বে চলে যাই। ছোট কুমার পল্লবকে ধরে বসার ঘরে একটি সোফায় বসিয়ে দিলাম। কান্নার দমকে তখনও তার শ্বাস ফুলে ফুলে উঠছে। পুলিশ এসে গিয়েছে কিছুক্ষণ আগে। পুরো জমিদার বাড়িটাই এখন তাদের দখলে। দারোগা বিমলবাবু, লোকটি বেশ রাশভারী। আমাদের কথার কোনো পাত্তা না দিয়ে হনহন করে সেই যে দোতলায় গিয়েছে তার আর দেখা নেই। মাঝে মাঝে তার বাঁচখাই গলা ভেসে আসছে উপরতলার বারান্দা থেকে। তিনি যে সেখান থেকেই সব দিকে নজর রাখছেন সেটা আন্দাজ করা যাচ্ছে। বসার ঘরে এসে পল্লব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি আর বনমালী বাবু তাকে শান্ত করার অনেক চেষ্টা করে শেষটায় ব্যোমকেশের দিকে তাকালাম। সে মাথা সামান্য ঝুঁকিয়ে আস্তে আস্তে বলল, কেঁদে নিতে দেওয়া উচিত, মনটা একটু হালকা হবে। বনমালী বাবু সামান্য ইতস্তত করে বললেন, একটু একটু চায়ের বন্দোবস্ত দেখি, সকাল থেকে তো কিছুই হলো না। আপনি ব্যস্ত হবেন না নায়েব মশাই, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই মেনে নিতে হয়। জল খাবারের কোনো প্রয়োজন আপাতত নেই, একটু চা হলেই হবে যদি অসুবিধা না থাকে। না না, তা কেন? চাকর বাকরগুলো যে সব কোথায় ঢুকে বসে আছে। আচ্ছা, আমি দেখছি। এই বলে উঠে পড়লেন বনমালী বাবু। পল্লব মাথা নিচু করে বসেছিল। সে মুখ তুলে একবার চাইল। বৃদ্ধ নায়েব মুখে একটা চুকচুক শব্দ করে মাথা দুলাতে দুলাতে অন্দরে চলে গেল। আমি আর ব্যোমকেশ কোনো কথা না বলে উঠে বাইরের দিকের বাগানে চলে এলাম। বাইরে বেশ চড়া রোদ এখন। বেলা প্রায় 10টা বাজে। দূর থেকে মূল ফটকের ওপরের লাল বুগেনভিলিয়া গাছটা চোখে পড়েছে। রোদের আলোয় তার ফুলগুলো ভারী উজ্জ্বল দেখাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ ফটকের ওপর লাল আবির ছড়িয়ে দিয়েছে। আমি ব্যোমকেশকে বললাম, এই ব্যোমকেশ, দেখো ওই বুগেনভিলিয়াটা দেখো। একটা সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলল, হ্যাঁ, আজকের এই বিবর্ণ সকালে ওটাই যেন একমাত্র বিদ্রোহ ঘোষণা করছে। নিয়তির কি করুণ পরিণতি। নেহাতি খেলার ছলে ভূত দেখতে এসেছিলাম অজিত, কিন্তু
আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় খুনগুলো কে করতে পারে? কি করে বলি বলো তো অজিত, এ বাড়ির কারোর সঙ্গে আলাপই হলো না, বলা ভালো বাক্যালাপই হলো না। জমিদার পঙ্কজ কুমার রায়চৌধুরীর গলার স্বর ভারী না সরু সেটাও আমি জানি না। গলার স্বর? আমি অবাক হয়ে তাকালাম। গলার স্বর। কাল রাতে বোধ করি তুমি ঘুমিয়ে পড়েছিলে, আর জানোই তো নতুন জায়গায় এসে আমার চট করে ঘুম আসে না, তো একটুখানি এপাশ ওপাশ করে দেখি তোমার নাক ডাকছে। অগত্যা তোমাকে আর বিরক্ত না করে বাইরে গিয়ে একটা সিগারেট ধরিয়ে একটু পায়চারি করছিলাম। চারিদিক অন্ধকার আর শুনশান। ভাবলাম যদি কপাল ভালো থাকে তাহলে প্রথম দিনেই ভূতের দর্শন পেয়ে যাব। সামনের দিকে যাব কিনা ভাবছি, এমন সময় কাছেই কোথাও একটা গলার আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন খুব উত্তেজিত হয়ে কথা বলছে, তবে সে গলা ভারী। খুব বয়স্ক মানুষের গলা বলে ঠিক মনে হলো না, কিন্তু গম্ভীর জানো। তারপর আমি আন্দাজে একটু এগোতেই সেই শব্দ বন্ধ হয়ে গেল। যেন আমার অবস্থান টের পেয়ে গেছে। তুমি কি করলে? কি আর করব, কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে এলাম। ভাবলাম কাল সকালে তো সবার সঙ্গে কথা হবেই, তখন না হয় দেখা যাবে। হঠাৎ দেখি হন্তদন্ত হয়ে বনমালী বাবু বাইরে আসছেন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, নতুন কিছু নাকি? এদিকে একটু আসুন ব্যোমকেশ বাবু। হাতে সিগারেটটা ফেলে ব্যোমকেশ ও আমি বনমালী বাবুকে অনুসরণ করলাম। জমিদার বাড়িকে ডান দিকে রেখে আমরা ঘুরে চলে এলাম পিছন দিকটায়। সামনে পার বাঁধানো বিশাল দিঘি। বনমালী বাবু সিঁড়ির 3টি ধাপ নেমে গেলেন, তারপর আঙুল তুলে অদূরে দেখিয়ে বললেন, ওই যে দেখুন। তার আঙুল লক্ষ্য করে চোখ তুলে আমি সবিস্ময়ে দেখলাম জলের কিছুটা জায়গা লাল হয়ে রয়েছে, সাথে একটা আষ্টে গন্ধ জায়গাটা ঘিরে রয়েছে। ব্যোমকেশ গালে হাত বোলাতে বোলাতে বলল, তার মানে আরো একটা পাখি খোয়া গেছে, অর্থাৎ কাল রাতেও সেই রমণী এসেছিল। কোনো সন্দেহ নেই, বনমালী বাবু জোর গলায় বললেন। তাহলে এবার কিছু চুরি গেছে কিনা সেটাই জানা দরকার, কারণ খুনের ঘটনা তো আগে ঘটেনি। আমাদের কথার মাঝে এই ছোট কুমার পল্লব দেখলাম ছুটতে ছুটতে সামনে এগিয়ে এলো। প্রলাপ বকার মতন সে বলে চলল, আমার পাখিগুলোকেও শেষ করে দিল। কেন 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 আমায় রেখে গেল কেন ভগবান? বলে সে সিঁড়ির ধাপে বসে পড়ল। সদ্য পরিবার হারা এই কিশোরকে কি বলে সান্ত্বনা দিই? আমি এরকম পরিস্থিতিতে খুব কোণঠাসা হয়ে পড়ি। কি যে বলা উচিত, কি যে করা উচিত, তার সমস্ত খেই হারিয়ে ফেলি। আমি আমতা আমতা করে বললাম, এই ওর বোধ হয় একটু জল খেলে ভালো হয় নাকি? আমার কিচ্ছু লাগবে না। নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করতে করতে ছোট কুমার বলল, সকাল থেকে পরপর এত দ্রুত সব ঘটনা ঘটতে শুরু করেছে যে সেগুলোকে সাজিয়ে নিতেও যেন আমাদের কষ্ট হচ্ছিল। আমরা 4 জন আবার ফিরে এলাম মূল প্রবেশের দিকে। পুলিশ ততক্ষণে উপর থেকে মৃতদেহগুলি নামিয়ে এনেছে। দারোগা বিমলবাবু তদারকি করছেন। আমাদের আসতে দেখে এবার এগিয়ে এলেন তিনি। হ্যাঁ, নায়ক মশাই, একবার এদিকে আসুন তো, একটু কথা টথা বলি। যা ঝক্কি যাচ্ছে। আচ্ছা, পরশু সকালেও তো জমিদার বাবুর সাথে কথা হলো মোকদ্দমা নিয়ে, বেশ কিছু পরামর্শও নিলেন সাথে সাথে। এবার আমাদের দিকে চোখ যেতে ভদ্রলোক একটু থমকালেন, তারপর আবার বললেন, এনাদের তো ঠিক চিনলাম না। নমস্কার, অধমের নাম ব্যোমকেশ বক্সী, আর ইনি আমার বন্ধুবর অজিত বন্দ্যোপাধ্যায়। দারোগা বিমলবাবুর মুখে এই প্রথম একটা চওড়া হাসি ফুটে উঠল। কি কাণ্ড দেখুন তো মশাই, আমি আপনাকে চিনতেই পারিনি। আরে ছি 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 ছি। আমি এমন কিছু বিখ্যাত ব্যক্তি নই বিমলবাবু যে আমাকে সকলের চিনতেই হবে।
রোজ কি আর আমার ছবি ছেপে বের হয় কাগজে? তাও পুলিশের লোক হয়ে আমার অন্তত চেনা উচিত ছিল। আসলে আপনাদের উপস্থিতি এখানে একেবারেই অনভিপ্রেত কিনা, তাই আসলে যাকে আসুন, বাইরেটা একটু বসা যাক, ওই গাছটার ছায়া চলুন। হ্যাঁ, আসুন। আমরা সকলে গিয়ে বাগানের ধারে একটা আম গাছের তলায় জড়ো হলাম। বনমালী বাবু ও ব্যোমকেশ সকালের সমস্ত ঘটনা সবিস্তারে একে অপরের মধ্যে আলোচনা করল। গম্ভীর দারোগার মুখ যেন আরো গম্ভীর হলো। শেষটায় বলল, উনি যে ব্যোমকেশ বাবুকে এখানে ডেকেছেন, কই সেটা তো আমায় পরশু বললেন না। রাতের ওই পেতনি নিয়েও তো কত কথা হলো। হয়তো ভুলে গিয়ে থাকবেন, ব্যস্ত মানুষ বলে কথা। তা হবে, কিন্তু কথা হলো এখন কি করা হবে ব্যোমকেশ বাবু? আপনি অভিজ্ঞ মানুষ মশাই, দেখুন না কি করা যায়। আমার থেকে আপনি এই পরিবার আর পরিবেশের সঙ্গে বেশি পরিচিত। তা বটে, খুনগুলো হয়েছে ছুরির আঘাতে। অনেকবার করে ছুরি ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে তবে খুনি ছেড়েছে। 3 জনের ক্ষেত্রেই একই ঘটনা। দারোগা বিমল বাবুর গলায় একটা অভিজ্ঞতার দম্ভ ফুটে উঠল। সেটা আগেই বুঝেছি। অনেক আক্রোশ থেকে যেন খুনগুলো করা হয়েছে, কিন্তু আশ্চর্য এটাই যে কেউ টের পেল না। বাড়িতে এত চাকর বাকর, ঝি, দারোয়ান রয়েছে, অথচ। ছোট কুমার হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, নায়েব কাকা, আমার এসব শুনতে ভালো লাগছে না। তুমিও কিছু টের পাওনি, তাই না? হ্যাঁ, তোমার ঘরের পাশেই দুটো খুন হয়ে গেল আর তুমি কিছু টের পেলে না। টের পেলে কি আর এভাবে ওদের চলে যেতে হতো? ছোট কুমারের টানা টানা চোখ আবার ছলছল করে উঠল। বনমালী বাবু তাড়াতাড়ি বললেন, এখন ওসব আলোচনা থাক, তুমি ভেতরে যাও কুমার। আমি তাহলে আমার ঘরে গিয়ে একটু শুই, মাস্টার মশাই এলে পাঠিয়ে দেবেন। বিমলবাবু তাকালেন বনমালী বাবুর দিকে। তারপর মনে পড়েছে এমনভাবে তিনি বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাস্টার মশাই। ও আচ্ছা আচ্ছা, প্রদ্যুম্ন। হ্যাঁ, ছোট কুমার তো বলতে গেলে ওর কাছেই মানুষ। ওর মাস্টার বলুন, বন্ধু বলুন বা অভিভাবক বলুন, সবই ওই মাস্টার। আমি আসি তাহলে। কোনো উত্তরের অপেক্ষা না করে পল্লব উঠে ক্লান্ত পায়ে অন্দরমহলের দিকে পা বাড়ালো। তার শরীরে যেন বল নেই, কেউ যেন তা সত্ত্বেও জোর করে মাটির সাথে আটকে রেখেছে তাকে। ব্যোমকেশ ব্যস্ত হয়ে বলল, ও বোধহয় একা যেতে পারবে না। বনমালী বাবু, আপনি ওকে একটু পৌঁছে দিয়ে আসুন। এমন সময় প্রধান ফটকের কাছে একটা গোলমালের শব্দ শোনা গেল। বিমলবাবু কান খাড়া করে সোজা হয়ে বসলেন। বনমালী বাবু উঠে দাঁড়িয়ে মাথা তুলে সেদিকে চেয়ে বললেন, ওই তো প্রদ্যুম্ন এসে গিয়েছে, ওকে আসতে দিতে বলুন, ওই বাড়িরই ছেলে হয়ে গেছে। বিমলবাবু তার বাঁচ খাই গলা তুলে সেই নির্দেশই দিলেন। কয়েক মুহূর্ত পরেই প্রদ্যুম্ন এসে পড়ল কাছে। বয়স আন্দাজ বছর 20, সুন্দর সুঠাম চেহারা। সে যে নিয়মিত মুগুর ভাজে সেটা তার শরীরের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে। ওকে নিয়ে ভিতরে যাও বাবা প্রদ্যুম্ন, বেচারা বড্ড ভেঙে পড়েছে, তুমি ওকে একটু সামলাও। কথাগুলো বলে বনমালী বাবু ব্যোমকেশের দিকে ঘুরে বললেন, ব্যোমকেশ বাবু, আমি একটু চায়ের ব্যবস্থা দেখছি। তখন তো বলে এলাম, কিন্তু কেউই দিয়ে গেল না। কাকে দোষ দিই আবার, যা অবস্থা চারিদিকে। হলে তো খুব ভালো হয়। সকাল থেকে ঝামেলার পর ঝামেলা, মাথা ধরে গেল। জায়গাটা ফাঁকা হলে ব্যোমকেশ বিমলবাবুকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, একটা কথা বলুন আমাকে, আপনাদের জমিদার মশাই কেমন মানুষ ছিলেন? তা মন্দ নয়, বেশ উপকারী এবং প্রজাবৎসল বলেই তো জানি। আর তাছাড়া প্রজারা বেশ সুখেই আছে ও রাজত্বে। এখানে খবর 5 কান হতে সময় লাগে না ব্যোমকেশ বাবু, সব এই ছুটে এলো বলে। এখন অবস্থা সামাল দেওয়া দায় হবে। আমি সদর থেকে আরো হাবিলদার পাঠাতে বলে দিয়েছি। এখন চলবে কয়েকদিন এই হুজ্জুত। তা দেহগুলির ময়না তদন্তের ব্যবস্থা করতে হবে তো? হ্যাঁ, সাহেব স্বয়ং আসছেন।
তিনি এসে সব করবেন। আমাদের হয়েছে জ্বালা, বুঝলেন তো। জমিদারের কথাও মানতে হয়, আবার সরকার বাহাদুরেরও। সাপের ছুঁচো গেলার অবস্থা। কি ঠিকই বলেছেন, আপনাদের সত্যি কষ্টের কোনো সীমা পরিসীমা নেই। সবই কপাল ব্যোমকেশবাবু, কপাল। আপনি বেশ স্বাধীনভাবে কাজ করছেন। আপনার ইচ্ছে হবে মামলা নেবেন, ইচ্ছে না হলে নেবেন না। আমাদের সেই উপায় কোথায় বলুন তো? খবর পেলেই ছোট, আর গণ্যমান্য মানুষ হলে তো সোনায় সোহাগা। হ্যাঁ, তা ঠিকই বলেছেন। তবে কি জানেন তো, আমার যে আবার আপনাদের মতো মাস মাহিনার ব্যবস্থা নেই। তাই ইচ্ছা না থাকলেও পেটের দায় অনেক বাজে মামলাতেও জড়িয়ে পড়তে হয়। তর্ক জমে উঠেছিল, কিন্তু এক বেরসিক ভৃত্য আচমকা চায়ের ট্রে হাতে সেখানে উপস্থিত হতে উভয়ের অনে ভঙ্গ দিতে বাধ্য হল। আমরা আজই ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু বনমালী বাবু আমাদের থেকে যেতে অনুরোধ করলেন। ছোট কুমার তার মাস্টারকে পেয়ে যেন অনেকটা শান্ত হয়েছে। প্রদ্যুম্ন ছেলেটি বেশ খুব মিশুকে, আর পড়াশোনাও যথেষ্ট ভালো। আমার লেখাও সে পড়েছে শুনে আমি বেশ আহ্লাদিতই হয়েছি। দুপুরের খাওয়া মিটতে মিটতে প্রায় 4টে বেজেছে। আয়োজন সামান্যই। বড় ডাইনিং হলে আমরা মোটে 4 জন। আমার সত্যি একটু খারাপই লাগছিল। জমিদার পঙ্কজ কুমার রায়চৌধুরী তার পরিবার, আত্মীয়, বন্ধু নিয়ে যেখানে হইচই করে দ্বীপ্রাহরিক ভোজন করতেন, সেখানে তার আসন আজ শূন্য। পল্লব খেতে বসে আরো একবার কান্নায় ভেঙে পড়ল। প্রদ্যুম্ন তাকে সামলাতে ব্যস্ত হলো। তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে দিতে তার কান্নার বেগ যেন আরো প্রবল হতে শুরু করলো। বনমালী বাবু এখানে খাদ্য গ্রহণ করেন না, তাদের জন্য ব্যবস্থা অন্যত্র। তিনি ইতস্তত করে বললেন, আমি বৃদ্ধ মানুষ, অনুমতি দিলে এই বেলা একটু বিশ্রামের আয়োজন করি। অবশ্যই, আপনি যান, আমাদের চিন্তা করবেন না। ব্যোমকেশের এই কথায় আমিও মাথা নেড়ে সায় দিলাম। ভৃত্য খাওয়া সাজিয়ে দিয়ে চলে যাওয়ার পর পল্লব যেন একটু শান্ত হলো। আমাদের উদ্দেশ্যে বলল, আমার আর খেতে ভালো লাগছে না। প্রদ্যুম্ন মাথা ঝাঁকিয়ে বলল, তাহা বললে কি করে হয়? না খেলে জোর পাবে কি করে ভেবে দেখেছ? সামনে কিন্তু অনেক কাজ তোমার। একদম ঠিক কথা। আমি এতক্ষণে একটা জুৎসই টিপ্পনি করার সুযোগ পেয়েছি। বললাম, দেখো, এই এত বড় জমিদারি, এর গুরুদায়িত্ব এখন তোমার কাঁধে, কাজেই নিজেকে শক্ত করতে হবে বই কি। ব্যোমকেশ হঠাৎ যেন প্রসঙ্গ পাল্টানোর জন্যই বলল, তার চেয়ে পল্লব, তোমাদের এখানে যে নারী অবয়বের আবির্ভাব হয়েছে সে সম্পর্কে কি জানো একটু বলো দেখি। পল্লব চোখ মুখ রুমালে মুছে আনমনে বলল, আমি প্রথম দেখেছিলাম। একদিন রাতে খাওয়া দাওয়া সেরে মাস্টার মশাইকে এগিয়ে দিয়ে নিজের ঘরে ফিরছি, হঠাৎ মনে হলো সিঁড়ির মুখে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবলাম দিদি হবে কিংবা কোনো ঝি, কিন্তু কয়েক পা এগিয়ে যেতেই মনে হলো চেহারাটি অপরিচিত। ঘুরে দেখতেই দেখি সেখানে আর কেউ নেই। আমি ভয়ে ঘরে খিল দিলাম। পরে প্রদ্যুম্ন দাদাকে বলতে তিনি বললেন মনের ভুল, অন্ধকারে নাকি মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ, আমারও প্রথমটা তেমনই মনে হয়েছিল। তাছাড়া ওর তো বয়সও কম। অকারণে ভয় দেখানোটা বুদ্ধিমানের কাজ নয়। হ্যাঁ, তা বটে। তুমি কখনো দেখেছো সেই মূর্তি? হ্যাঁ, দেখেছি বই কি, বেশ কয়েকবারই দেখেছি। আচ্ছা, একটা কথা বলো, সে কি শুধুমাত্র রাতের অন্ধকারেই চলে ফিরে বেড়াতো নাকি, বা কারোর কোনো ক্ষতি টতি বা অন্য কিছু? পল্লবের গলা যেন আবারও ধরে এলো। সে বলল, আমার শখের পাখিগুলো একে একে সব গেছে ওই রাক্ষসীর হাতে। তোমার খুব প্রিয় ছিল তাই না পাখিগুলো? খুব। আচ্ছা পল্লব, এখানে আর কি কি প্রিয় তোমার? বুঝলাম ব্যোমকেশ ছোট কুমারের মনটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে।
16 বছরের কিশোরের মন কি আর এক বিষয় থাকে? তা সে যত কষ্টেরই হোক না কেন। পল্লব উৎসাহিত হয়ে বলল, আমার প্রিয় পশু পাখি, ওই গোল দিঘি, ছাদের চিলেকোঠার ঘর, আর 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 ফটকের উপর সেই বুগেনভেলিয়া, ওতেই যে আমার পরিচয় লুকিয়ে আছে। পল্লবের চোখ চিকচিক করে উঠল। প্রদ্যুম্ন হঠাৎ বলল, আচ্ছা, আপনার কি মনে হয় ব্যোমকেশবাবু, কর্তামশায়ের পরিবার শেষ করতেই কি সে এসেছিল, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল? সেটা এই মুহূর্তে বলা মুশকিল। এও হতে পারে যে জমিদার পঙ্কজ রায়চৌধুরী ও তাঁর পরিবারই লক্ষ্য ছিল। আমি এবার মাঝপথে বললাম, কিন্তু অশরীরীর পক্ষে কি খুন করা সম্ভব? এই দুনিয়ায় কত আজব ঘটনাই তো ঘটছে অজিত। তার মধ্যে কটার কথা আমরা জানতে পারি বা বুঝতে পারি বলতো? ব্যোমকেশ ভাতের থালায় হাত বোলাতে লাগলো। কয়েক মুহূর্ত পর বলল, যদি আবারও তাকে দেখা যায় তাহলে বুঝতে হবে হয়তো অন্য কোনো উদ্দেশ্য তার আছে, না হয় কোনো উদ্দেশ্যই নেই। খুনের পিছনেও তার কোনো হাত নেই। এ নেহাতি বাইরের কোনো শত্রুর কাজ। হয়তো দারোয়ান কিংবা ভৃত্যরা কাউকে ভিতরে ঢুকতে সাহায্য করেছে। যদি তাই হয়ে থাকে, তাহলে ওই অশরীরী বাড়িময় কেন ঘুরছে? হয়তো কোনো অতৃপ্ত প্রেতাত্মা পথ হারিয়েছে। এই অট্টালিকা সমান বাড়ি তাহলে হয়তো হানা বাড়ি বলে গণ্য হবে। আমি অবাক চোখে ব্যোমকেশের দিকে তাকালাম। এ কোন বন্ধু আমার? অতৃপ্ত প্রেতাত্মা, হানাবাড়ি, কি সব বলছে ব্যোমকেশ? প্রদ্যুম্ন সামান্য হেসে বলল, তা যা বলেছেন। কেন, কোনো চাকর, ঝি সবাই তো শুনছি আর এই বাড়িতে কাজ করতে চাইছে না। আর আজকে যা হলো, তারপর হয়তো কাল সকালই দেখা যাবে সবাই পালিয়েছে। দেখা যাক আর সেই নারীকে দেখা যায় কিনা, সময় বলবে। সন্ধ্যার পর আর এইসব অঞ্চলে কিছুই করার থাকে না। সারাদিন ধকলও গিয়েছে অনেক। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে আমি আর ব্যোমকেশ নিজেদের ঘরে বসে সঙ্গে আনা সিগারেট ধ্বংস করছি, আর ঘরভর্তি ধোঁয়ার মাঝে দক্ষিণে জানলা দিয়ে আসা মুক্ত বাতাস সেবন করে স্বাস্থ্যোদ্ধারের প্রচেষ্টা করছি। আজ ডায়নামো চালানো হয়নি। ছোট কুমারের নাকি আলো সহ্য হচ্ছে না, তাই ঘরে দুটো হ্যারিকেন বাতি রাখা হয়েছে। কিছু করার ইচ্ছেটা যেন আরো নষ্ট করে দিয়েছে এই আধো অন্ধকার পরিবেশ। শহরে আলোতে অভ্যস্ত হওয়ার সাথে সাথে আমাদের স্বভাবও যে নষ্ট করেছে ওই আলো, তা বেশ উপলব্ধি করতে পারছি আজ। ব্যোমকেশ বিকেলের পর থেকেই কেমন চুপ করে গিয়েছে। মনে মনে কিছু একটা হিসেব করছে, সেটা বুঝতে পারলেও সেটা যে কি তা বুঝতে পারছি না। আমার মনেও এখন হাজারটা প্রশ্নের পাহাড়। আমি জানলার ধারে দাঁড়িয়ে দিঘির জলের দিকে তাকিয়েছিলাম। এই দিঘির জলই সকালে রক্তে লাল দেখেছি। এখন অবশ্য নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই নেই সেখানে। মাথার মধ্যে সব চিন্তা কেমন যেন জট পাকিয়ে গিয়েছে। পর পর 3টে খুন কে করল? রাতের অশরীরীটি কে? তার আবির্ভাব হলেই পরের দিন দিঘির জলে পোষা পাখি কে মেরে ফেলে দেয়? সেই কে? একটি করে পাখি মেরে দিঘির জলে কেন ফেলে দেয়? ব্যোমকেশের উপর আমার একটু বিরক্তি লাগছিল, এখন সেটা বলেই ফেললাম। আচ্ছা ব্যোমকেশ, তোমার মুখে এসব কি কথা? এমা, কেন, কি বললাম? ওই যে খাওয়ার টেবিলে বসে বললে অশরীরী, প্রেতাত্মা, হানাবাড়ি, কি কি এসব? ও আচ্ছা, তা তোমার কি মনে হয় প্রেতাত্মা হয় না নাকি? তা বলিনি ব্যোমকেশ, কিন্তু তুমি একবার ভাবো, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী 3টে খুনের পিছনে প্রেতাত্মার হাত মেনে নেবে, এই কোনো কথা হলো ভাই? ঠিক কথা নয়, তাই না? কিন্তু কি করব বলো অজিত, আর কোনো পথ যে নাই। তার চেয়ে তোমার ওই বাইরের শত্রু ঢুকে খুনের থিওরিটা অনেক বেশি বিশ্বাসযোগ্য।
দারোয়ান কিংবা চাকর বাকরদের সঙ্গে ষড়যন্ত্র করে কেউ এ কাজ করতেই পারে। না, সে কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এতগুলো খুন হয়ে গেল, কেউ টের পেল না। তোমার কি মনে হয় সবাই কি বিক্রি হয়ে গেল? হ্যাঁ, জমিদার তো শুনেছি প্রজাবৎসল ছিলেন। তাহলে? ব্যোমকেশ উঠে কিছুক্ষণ নিজের মনে পায়চারি করল, তারপর হাল ছেড়ে দিয়ে বলল, না হে, চলো বাইরে একটু ঘুরে আসি, মাথাটা যদি একটু খোলে। আর সঙ্গে ওই বড় টর্চটা নিও। এই অন্ধকারে? এসোই না। দুজনে বেরিয়ে পড়লাম। বাইরে আসতেই চাঁদের আলো আর নির্মল বাতাস আমাদের সাদরে অভ্যর্থনা করল। মোরাম বিছানো পথ দিয়ে আমরা এগিয়ে চললাম মূল ফটকের দিকে। বাইরে পুলিশের তরফে দুজন পাহারাদার মোতায়েন রয়েছে। আমরা কাছে যেতেই তারা সেলাম করে উঠে দাঁড়ালো। আমরা ফটক দিয়ে বাইরে বেরিয়ে এলাম। দূর থেকেই বিশাল জমিদার বাড়ি অন্ধকারে সত্যিই যেন প্রেতপুরীর মতন লাগছে। মূল ফটকের পাশে বল্লম হাতে দণ্ডায়মান পুরুষ মূর্তি দুটোর দিকে তাকিয়ে আমি বললাম, এই জমিদার বেশ তেজস্বী ছিলেন বলে মনে হচ্ছে। দেখো ব্যোমকেশ, নাহলে এমন দুটি সুঠামদের মূর্তি করাবেন কেন? তা হবে। আর একটা জিনিস দেখো, এই মূর্তি দুটো ঠিক পিছনে ওই যে তরুণের মাথায় বুগেনভিলিয়া, কেমন কোমলতা আর শান্তির প্রতীক জড়িয়ে রয়েছে। ব্যোমকেশ মাথা তুলে দেখল, কিন্তু কোনো কথা বলল না। আমি আবারও বললাম, এই দেখো না, ভারী সুন্দর লাগছে। আমার কেন জানি না ভারী সুন্দর লাগছে। এই আমাদের হ্যারিসন রোডের বাসায় এমন গাছ যদি করা যেত। হ্যাঁ, তা করতেই পারো। তুমি বরং একটা কাজ করো, বইয়ের ব্যবসার পাশাপাশি এবার গাছের ব্যবসায় নেমে পড়ো। শহরে ভালো চাহিদা আছে। আর 2-5টা এমন জমিদারের বাগান সাজানোর বরাত যদি জোটাতে পারো, তাহলে আর দেখতে হবে না তোমাকে। খেয়ে পেছো? শেষে বিমল বাবুর মতন দশা হবে। কিরকম? ওই যে সকালে বলছিলেন না, ওনাদের সাপে ছুঁচো গেলার অবস্থা। সরকার বাহাদুর আর জমিদারের মাঝে পড়ে ল্যাজে গোপরে হতে হচ্ছে। আমারও তাই হবে। শেষটায় গালে হাত দিয়ে ভাবতে হবে, শ্যাম রাখি না কুল রাখি। দেখলাম ব্যোমকেশ অবাক হয়ে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল, তারপর অস্ফুটে বলল, এই 1 মিনিট অজিত, 1 মিনিট, এটা তো ভেবে দেখিনি। বা লেখক, বা 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 বা, সাবাস। এই আমি হঠাৎ কি এমন করলাম? কি মানে বুঝতে পারলাম না তো। হ্যাঁ, সে পরে বুঝলেও চলবে, কিন্তু কি জানো তো, আজ তোমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার স্বপ্ন? আর আমি যদি খুব একটা ভুল না হই, আজ রাতে সেই অশরীরী আবার আসবে। এবার সে আসবে আমাদের জন্য। চলে এসো তাড়াতাড়ি, এসো এসো এসো। দুজনে হুড়মুড় করে ভেতরের দিকে হাঁটা লাগালাম। পিছনে না তাকিয়েও বেশ বুঝতে পারছি দণ্ডায়মান দারোয়ান দুজন অবাক হয়ে আমাদের কাণ্ড দেখছে, আর নির্ঘাত আমাদের পাগল ঠেওড়াচ্ছে। কাল সকালেই বিমলবাবুর কাছে রিপোর্ট হবে। আমাদের বেশি দূরে যেতে হলো না। কিছুটা আসার পরই ব্যোমকেশ আমার পাঞ্জাবির হাতা চেপে ধরল। তার দিকে তাকিয়ে দেখি তার দৃষ্টি উপরের দিকে। আমি সেদিকে তাকাতেই যা দেখলাম তাতে মুহূর্তের মধ্যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ছাদে এক নারী মূর্তি দাঁড়িয়ে, সাদা গ্রাউন্ড পরা সেই মূর্তি চেয়ে আছে আমাদেরই দিকে। চাঁদের আলোয় উজ্জ্বল দেখাচ্ছে তার শরীর। এলো চুল হাওয়ায় উড়ছে, আর তাকে ঘিরে যেন অজস্র জোনাকি উড়ে বেড়াচ্ছে। আমি শুকনো গলায় কোনো মতে বললাম, ওকে ওকে ব্যোমকেশ? অশরীরী, টর্চ জেলো না, শুধু দেখে রাখো। আর একটা জিনিস দেখবার আছে, এসো অজিত। আমি ব্যোমকেশের পিছন পিছন ছুটতে লাগলাম। জ্যোৎস্না রাত আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। আমরা হাজির হলাম পিছনের গোল দিঘির ঘাটে। এখানে টর্চ জ্বালতেই হলো, আর জলে আলো পড়তেই দেখতে পেলাম
একটু একটু করে লাল হতে শুরু করেছে এই দিঘির জল। ব্যোমকেশ মুচকি হেসে বলল, চলো অজিত, দেখা হয়েছে, এবার শুতে হবে। রাত অনেক হলো, কাল আবার বাসায় ফেরবার ধকল আছে। কি বুঝলে? সবই, তবে এখন নয়, কাল বলবো সব। বেশি রাত জাগলে আমার আবার বদহজম হয়। চলো। সকালে একে একে আমরা সকলে জমিদারের বিশাল বৈঠকখানায় একত্রিত হলাম। দারোগা বিমলবাবুর সাথে সাহেব স্বয়ং এসে উপস্থিত। ব্যোমকেশের সাথে করমর্দন করে তার কথা অনেক শুনেছেন, দেখা হয়ে খুব আনন্দ পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি বলে এক রাজকীয় কেদারা দখল করে বসলেন। বনমালীবাবু সব তদারকি করছেন। সামনে একটু জলযোগের ব্যবস্থাও করা হয়েছে। প্রদ্যুম্ন গতকাল রাতে আর বাসায় ফিরতে পারেনি। সে পল্লবকে নিয়ে প্রবেশ করল কিছুক্ষণ পরেই। পল্লবের চোখ মুখ তখনও বেশ ফোলা। মনে হয় রাতে তার প্রদ্যুম্নদার কাছে এসে অনেক কেঁদেছে। এই বিশাল জমিদারির ভার এখন তার একার কাঁধে। সত্যি তাকে তো শক্ত হতেই হবে। চায়ের পেয়ালায় হালকা চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আমাকে এখানে ডাকা হয়েছিল এক অশরীরীর উৎপাতের কারণ অনুসন্ধান করবার জন্য। সাদা গ্রাউন্ডে আপাদমস্তক ঢাকা এক নারী মূর্তি মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল এই জমিদার বাড়ির বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি জমিদার পুত্র পল্লবের প্রিয় পাখিগুলি একে একে উধাও হয়ে যাচ্ছিল, আর তাদের রক্তে লাল হয়ে উঠছিল পিছনের গোল দিঘির জল। আপনারাও? সেই সঙ্গে দিঘির জল লাল হয়ে উঠতেও দেখেছি। যাই হোক, আমরা এখানে আসার দিন রাতেই খুব নির্মমভাবে খুন হয়ে গেলেন জমিদার পঙ্কজ কুমার রায়চৌধুরী ও তার স্ত্রী ও কন্যা। দরজা বন্ধ করে শোবার দরুন হয়তো কোনো মতে বেঁচে গেলেন ছোট কুমার পল্লব। এবারে আসি খুনের ধরনে। তিনজনকেই ছুরি দিয়ে খুন করা হয়। একবার নয়, বেশ কয়েকবার শরীরে ছুরি বসানো হয়েছে। প্রশ্ন হলো, এরা কেউ একবারও চিৎকার করলেন না কেন? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, আমার আবার নতুন জায়গায় ঠিকমতো ঘুম হয় না। কেউ চিৎকার করলে অন্তত আমার কানে আওয়াজ আসা উচিত ছিল, কিন্তু তা হয়নি। অর্থাৎ তারা কেউই চিৎকার করেননি। কিন্তু কেন? এর উত্তর পেয়েছি গতকাল খাওয়ার টেবিলে। এ বাড়ির সদস্য ও অতিথিরা বাদে কর্মচারীদের খাওয়ার বন্দোবস্ত অন্যত্র হয়। আর সেই দিন সন্ধেবেলায় এত ভারী জলখাবার দেওয়া হয়েছিল যে আমি আর অজিত রাতে কোনো খাবার দিতে বারণ করে দিই। আমার বিশ্বাস সেদিন জমিদার মশাই ও তার পরিবারের সকলের খাবারে কড়া ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। তাই তারা আর কেউ চিৎকার করার মতন অবস্থায় ছিলেন না। সেটা অবশ্য ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে। তবে আমার দৃঢ় বিশ্বাস আমার অনুমানের ব্যতিক্রম হবে না। কিন্তু কে করলো এমন কাজ ব্যোমকেশ বাবু? আসি সে কথায়। তার আগে কয়েকটা প্রশ্নের উত্তর দরকার। বনমালী বাবু, আপনাদের জমিদার পঙ্কজ কুমার রায়চৌধুরী তো নিয়মিত শরীরচর্চা করতেন। হ্যাঁ, ভোর 5টার মধ্যে উঠে কর্তাবাবু দামোদরে স্নান করতে যেতেন। সেখানে কৃষ্ণদাস বাবাজির আগ্রায় নিয়মিত শরীর চর্চাও করতেন তিনি। বেশ, তাই বোধ করি আপনাদের মূল ফটকের বাইরে অমন দশাশয়ী দুটি মূর্তি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। কর্তা ভারী পছন্দ করতেন। বেশ, আর একটা ছোট্ট প্রশ্ন। তোরণের পাশে বুগেনভিলিয়ার গাছটা কি ছোট কুমারের লাগানো? হ্যাঁ, কেন বলুন তো? উত্তর দিল প্রদ্যুম্ন। ব্যোমকেশের মুখে যেন হাসির রেখা খেলে গেল। সে বলল, এমনি নিছক কৌতূহল আর কি। বাইরে রোদের তেজ ক্রমশ বাড়ছে, আর সেই সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের উত্তেজনার পারদও। ব্যোমকেশ সাহেবের অনুমতি নিয়ে একটা সিগারেট ধরালো। তারপর জানলার বাইরে তাকিয়ে বলল,
একটা ব্যাপারে খটকা প্রথম থেকেই ছিল। ভূতের উপদ্রবে ওঝা বা তান্ত্রিক না ডেকে আমায় কেন ডাকা হলো? এইসব অঞ্চলের মানুষের এখনো ওইসবের প্রতি আগ্রহ বেশি। জমিদার পঙ্কজ কুমার রায়চৌধুরী মানুষ হিসেবে কেমন, আমি আশেপাশে খোঁজ নিয়ে যতটা জেনেছি, তাকে একজন প্রজাদরদে জমিদার বলে মেনে নিতে খুব একটা অসুবিধা হয় না। এখানকার কর্মচারীরাও তাঁর বিরুদ্ধে কোনো কথা শুনতে অথবা বলতেও পছন্দ করে না। কাজেই ধরে নেওয়া যেতে পারে তাঁর জমিদারিতে তেমন শত্রু কেউ নেই যে তাকে খুন করতে পারে অমন নৃশংসভাবে। কিন্তু শত্রু যদি ভেতরে থাকে তাহলে? চকিতে পল্লবের দিকে ঘুরে ব্যোমকেশ বলল, আচ্ছা পল্লব, সেদিন খাবারের টেবিলে তোমার প্রিয় জিনিস কি কি বলেছিলে মনে আছে? পল্লব উত্তর না দিয়ে ফ্যাল ফ্যাল করে চাইল। সে কিশোর, সে সেদিন কি বলেছিল তার কি আর মনে আছে? আমারই নেই। সে বেচারা সেই সময় মনের খেয়ালে কি বলেছে তা কে মনে রাখে? ব্যোমকেশ প্রদ্যুম্নর দিকে ঘুরে বলল, তোমার মনে আছে? না, মানে ঠিক। আমার কিন্তু মনে আছে। সেদিন নানান কথার মাঝে পল্লব তার প্রিয় জিনিসের একটি তালিকা আমাকে দেয়। সেগুলি হলো তার পোষা পাখি, গোল দিঘি, ছাদের চিলে কোঠার ঘর আর ওই বুগেনভিলিয়া গাছ। সে আরো বলে ওই গাছেই তার পরিচয় লুকিয়ে আছে। আমার চিন্তা ভাবনাকে এই জায়গায় এসে একটু থমকাতেই হয়েছে। পরিচয় লুকিয়ে আছে মানেটা কি? কাল রাতে যখন আমি আর অজিত বাইরে পায়চারি করছি, তখন অজিতের একটা কথা সমস্ত পর্দা সরিয়ে দিল। কিরকম কিরকম? আমি উত্তেজনায় সোজা হয়ে বসলাম। অজিত, তুমি বলেছিলে না শ্যাম রাখি না কুল রাখি? মনে আছে? অর্থাৎ দুজনের মধ্যে কাকে প্রাধান্য দিই। আর এই রহস্যের জট এইখানেই লুকিয়ে রয়েছে। একটু ভেঙে বলবেন স্যার, কেমন যেন কুলিয়ে যাচ্ছে। দারোগা আর চোখে একবার সাহেবের দিকে তাকিয়ে গলা নামিয়ে বললেন, একটু ধৈর্য ধরুন দারোগা বাবু, একটু ধৈর্য ধরুন, আর আসামিকে ধরার জন্য খানিক প্রস্তুত থাকুন। প্রথমে আসি বুগেনভিলিয়ার কথায়। সুন্দর লাল ফুল বলে যেটাকে আমরা মনে করি সেটা আসলে পাতা। এই থোকাগুলোকে বলে ব্র্যাকটাস। আসল ফুল লুকিয়ে থাকে এর ভিতরে, তাই আমরা যেটাকে দেখি সেটা আসলে ব্র্যাকটাস। অর্থাৎ আমরা সহজভাবে যেটা দেখছি সেটা আসল নয়। এবার ছোট কুমারের পরিচয় কি করে এর ভেতরে লুকিয়ে থাকে? তাহলে কি আমরা যা দেখছি ছোট কুমার তা নয়? কি প্রদ্যুম্ন বাবু, আপনি কি বলেন? প্রদ্যুম্ন উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। ব্যোমকেশ বলে চলল, তুমি তো পল্লবকে দিয়ে ওই গাছ পুঁতিয়েছিলে তাই না? আর শিখিয়েছিলে ওই গাছেই নাকি তোমার পরিচয় লুকিয়ে আছে, তাই তো? ভুল বললাম? তাতে কি কি প্রমাণিত হয়? তাতে প্রমাণিত এখনো হয়নি সবকিছুই, তবে আস্তে আস্তে সবই প্রমাণিত হবে প্রদ্যুম্নবাবু। আচ্ছা অজিত, পল্লবকে দেখে তোমার প্রথম কি মনে হয়েছিল? আচমকা যে আমার দিকে প্রশ্ন ছুটে আসবে আমি তা বুঝতে পারিনি। প্রস্তুত ছিলাম না একেবারেই। আমতা আমতা করে বললাম, কি মানে ওকে ওকে অসহায় লেগেছিল। মানে খুব নরম মনের অল্প বয়সী একজন কিশোর, যার চোখের সামনে তার গোটা পরিবার এভাবে পড়ে রয়েছে, তার সম্বন্ধে আর কি বা বিচার করব? একদমই তাই। অসহায়, নমনীয় ও কোমল। ওর হাঁটা চলা পরে খেয়াল করে মনে হলো ওর মধ্যে এক নারী সত্তার ভাব রয়েছে। প্রদ্যুম্ন আসাতে তার বুকে ওর ঝাঁপিয়ে পড়া, আর সব ব্যাপারে প্রদ্যুম্নর উপরে ওর নির্ভরশীলতা আরো বেশি করে সেই ইঙ্গিত করে। অর্থাৎ বুগেনভিলিয়ার মতো যেটা সবাই ওকে বাইরে থেকে দেখেছে, ছোট কুমার আসলে তা নয়। তার ফুল লুকিয়ে রয়েছে পাতার আড়ালে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পল্লবের মধ্যে নারী সত্তাও সম্ভবত বৃদ্ধি পাচ্ছিল।
জমিদার নিজে একজন যথার্থ পুরুষ ছিলেন, নিয়মিত শরীরচর্চাও করতেন। তার ঘরে এমন একজনকে মেনে নেওয়া বোধ করি তার পক্ষে সম্ভবপর হচ্ছিল না। আর তাই ভিতরে ভিতরে কোথাও একটা যেন ভাঙন তৈরি হচ্ছিল। পিতার তৈরি পুরুষ প্রতীকের পাশে তাই সে পুঁতেছিল কোমল বুগেলভেলিয়া। এও ছিল তার প্রতিবাদ। কিন্তু গোলমাল আরো বৃদ্ধি পায় যখন পল্লব জানায় যে সে প্রদ্যুম্নর সাথে থাকতে চায়। একজন পিতার পক্ষে সেটা মেনে নেওয়া বোধ করি ভীষণই অসম্ভব একটি ব্যাপার। একে একে সম্ভবত সবাই পল্লবের বিপক্ষে যেতে শুরু করে। সেদিন রাতে আমার ঘুম আসছিল না বলে আমি বাইরে গিয়েছিলাম। সেখানে কারোর উত্তেজিত গলার আওয়াজ আমি পাই, কিন্তু অন্ধকারে কিছু ঠাহর করার আগেই আবার সব বন্ধ হয়ে যায়। এখন বোধহয় বুঝতে পারছি সে গলা কার। সম্ভবত প্রদ্যুম্ন আর পল্লব তখনই পিতার ঘরে ঢুকে তাকে। এ সমস্ত কথা কি বলছেন কি আপনি? তোমরা প্রথমে চেয়েছিলে এক অজানা অশরীরীর ভয় দেখিয়ে বাড়ির সকলকে বাড়ি ছাড়া করতে, কিন্তু তাতে কোনো ফল হলো না প্রদ্যুম্ন। তোমরা নিরীহ পাখিগুলোকে কেটে দিঘির জলে ফেলে বার্তা দিতে চাইলে পালাও, না হলে তোমাদেরও এমন হবে। অপরদিকে কুমারের উপর যাতে কারো সন্দেহ না হয় তাই তার প্রিয় পাখিগুলিকেই বেছে নিলে, কিন্তু অকুত ভয় জমিদার তাকে গ্রাহ্য করলেন না। আর খুব সম্ভবত তিনি তোমাদের চালাকিটাও ধরে ফেলেছিলেন প্রদ্যুম্ন। তখন সরাসরি তাকে খুন করা ছাড়া বোধ করি আর কোনো পথ রইল না, তাই না? ভুল বললাম নাকি আমি প্রদ্যুম্ন? অন্ধ অসম ভালোবাসার জন্য নিজের পিতা মাতা, এমনকি গর্ভবতী দিদিকেও। কিন্তু খুনগুলো করলো কে? কে আবার? কুমার নিজে। তাই তাকে অতবার ছুরি ঢোকাতে হয়েছিল, যেখানে প্রদ্যুম্ন হলে একেবারেই কাজ হয়ে যেত। বোমকে সরে এসে চেয়ারে বসল। বিমলবাবু, ছাদের চিলেকোঠায় আপনি সাদা গ্রাউন আর অন্যান্য মেকআপ সামগ্রী পেয়ে যাবেন। আমি নিজে গিয়ে দেখে এসেছি। আর ছুরিটা সম্ভবত দিঘির জলে রয়েছে। আজ আমাদের দেখাবার পর আর সেটার প্রয়োজন নেই মনে করে সেটা সেখানেই ফেলে দেওয়া হয়েছে। জলে জাল ফেলার ব্যবস্থা করুন, আশা করি সেখানেও নিরাশ হবেন না। কিন্তু ব্যোমকেশ, তুমি কি করে? সেদিন খেতে বসেই আমার কেমন একটা সন্দেহ হয়েছিল জানো অজিত। পল্লব আর প্রদ্যুম্ন সম্পর্কটা না ঠিক স্বাভাবিক নয়। আমি ইচ্ছে করেই তাই প্রেতাত্মা, অশরীরী এদের প্রতি আমার বিশ্বাস দেখালাম। একটা ছোট্ট টোপও দিলাম। বললাম, ওই নারী মূর্তি যদি আবার দেখা দেয় তাহলে বুঝতে হবে বাইরের কোনো শত্রু এই কাজ করেছে চাকর বাকরদের সঙ্গে হাত মিলিয়ে। আর বাড়িটা হানা বাড়ি। ওরা টোপটা গিলেও নিল। এক ঢিলে দুই পাখি মারা যাবে। তা আমাদের দেখা দিলে আমরা বাইরে শত্রু খুঁজতে ব্যস্ত হয়ে পড়ব, আর বাড়িটাকে হানা বাড়ি হিসেবে প্রচার করা হলে ওরা দুজনে নিজেদের মতো করে একা এখানে থাকতে পারবে। আর কাল রাতে বুগেনভিলিয়া রহস্যের সমাধানের সাথে সাথেই বুঝতে পেরেছিলাম ওই অশরীরী আমাদের দেখা দেবেই। নিজেকে প্রমাণ করা তার কাছে অত্যন্ত প্রয়োজন। কিন্তু ওরা একটা ভুল ওখানেও করেছিল। কি ভুল? উপরে ছায়ামূর্তি যখন উপস্থিত, দিঘির জলে পাখি মেরে তখনই ফেলে দেওয়া হলো। তাহলে এখানে অন্তত দুজনের উপস্থিত প্রমাণ হয়ে গেল। একজন নারী সেজে ভয় দেখাচ্ছে, আর অপরজন পাখির গলা কেটে সেটাকে দিঘির জলে ফেলে দিচ্ছে। আগেও এই একই উপায় কাজ করেছে। সবাই যখন অশরীরী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেই ফাঁকে খাঁচা থেকে পাখি নিয়ে গিয়ে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে। আরো একটা প্রশ্ন ছিল, এতগুলো পাখি বের করে নেওয়া হলো, তারাও কেউ চিৎকার করলো না কেন? উত্তর একটাই, যে পাখি বের করে নিচ্ছে সে তাদের পরিচিত।
আর এখানে সবার প্রথমে পল্লব আর প্রদ্যুম্নর নামই মাথায় আসে। পল্লব করুণ চোখে ব্যোমকেশের দিকে চেয়ে বলল, আমাদের একটু সময় দেবেন ব্যোমকেশবাবু? আপনারা তো সব রইলেন, আমি আর প্রদ্যুম্নদা একটু একা থাকি অন্তত কিছুক্ষণ। ব্যোমকেশ চাইল দারোগা বিমল বাবুর দিকে। তিনি গম্ভীর হয়ে দুদিকে মাথা নাড়লেন, কিন্তু ব্যোমকেশ বলল, আমায় ব্যক্তিগতভাবে যদি বলেন ওদের একটু সময় দেওয়া উচিত বলেই আমি মনে করি। শেষবারের মতো নিজেদের সাথে একটু মনের কথা বলে নিক না, ক্ষতি কি? বেশ, তবে আধ ঘন্টার বেশি কিন্তু নয়। পল্লব আর প্রদ্যুম্ন উঠে দাঁড়ালো। একে অপরের হাত ধরে ধীরে ধীরে চলে গেল নিজেদের ঘরের দিকে। ব্যোমকেশ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইল। তার চোখও যেন ক্ষণিকের জন্য চিকচিক করে উঠল বলে আমার মনে হলো। হপ্তাখানেক বাদের এক সকাল, হ্যারিসন রোডের বাসায় বসে দুজনে খবরের কাগজ ভাগ করে পড়ছি, এমন সময় ডাক পিয়ন এসে একটা খাম ধরিয়ে দিয়ে গেল। ব্যোমকেশের সামনে গিয়ে খামটা ফেলে দিয়ে বললাম, হে নাও, দেখো আবার কোন নতুন জমিদারিতে ডাক পড়লো। এবারে ঠিকানা আবার কি বলেছে, বিহারের পাটনা। ব্যোমকেশ আলগোছে খবরের কাগজটা সরিয়ে দিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, বেড়ালের ভাগ্যে কি আর রোজ শিখে ছেড়ে ভায়া? তুমিই দেখো। বাবা একটু বসি। আচ্ছা ব্যোমকেশ, তোমার সেই বন্ধুর খোঁজ আর মিলে না কেন? কেমন যেন ভয় হলো অজিত। একের পর এক যা সব কাণ্ড হলো, কি জানি তার সম্পর্কেও যদি কোনো খারাপ খবর পাই। তাই আর বাদ দাও, সে যেখানেই থাক ভালো থাক। দেখো দেখো কিসে চিঠি এলো দেখো। অগত্যা সেই আমাকেই আবার চিঠি খুলে পড়তে হলো। চিঠিতে লেখা, ভাই ব্যোমকেশ, আশা করি কুশলে আছো। আমাকে তোমার মনে আছে কিনা জানি না, তুমি ব্যস্ত মানুষ, মনে থাকলেও দোষের কিছু নেই। সম্প্রতি তুমি বর্ধমানের ভগীরথপুর জমিদার স্টেটের জমিদার পঙ্কজ কুমার রায়চৌধুরী ও তার পরিবারের খুনের মামলার সমাধান করে এসেছো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। তুমি বোধহয় ভাবছো ধন্যবাদের কারণ কি। আসলে আমারই অনুরোধে তোমাকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল, কারণ আমার ধারণা হয়েছিল এমন একটি ঘটনা ঘটতে পারে। কিন্তু বিশ্বাস করো, আমি কেবল জমিদার পঙ্কজ কুমার রায়চৌধুরীর প্রাণহানির আশঙ্কা করেছিলাম। সেই সাথে সাথে যে পুরো পরিবারটাই এভাবে শেষ হয়ে যাবে সে ধারণা আমার স্বপ্নেও ছিল না। যাই হোক, তুমি হয়তো ভাবছো এসবের সাথে আমার সম্পর্ক কোথায়। আসলে জমিদার কন্যা পদ্মিনী আমার ভার্যা। আমাদের প্রথম সন্তানের জন্ম দিতে সে গিয়েছিল তার মায়ের কাছে। তারও যে এমন পরিণতি হবে তা আমি কল্পনাও করিনি। কপালে লিখন আর কে খণ্ডাতে পারে, যা ঈশ্বরের ইচ্ছা। ব্যোমকেশ, তোমার কুশল কামনা করি। পাটনা থেকে কলিকাতায় গেলে অবশ্যই তোমার বাসায় একবার যাওয়ার ইচ্ছা রইল। তোমার নতুন সাথী অজিত বাবুর সাথে আলাপটাও সেই সুযোগে করে নেওয়া যাবে। ভালো থেকো। ইতি প্রবাল দত্ত। চিঠিটা আমার হাত থেকে নিয়ে ভাঁজ করে পকেটে রাখতে রাখতে ব্যোমকেশ বলল, আমার আর একটা অনুমান সঠিক হলো। অনুমান? কি অনুমান? জানো তো অজিত, আমার কেন জানি না দৃঢ় বিশ্বাস ছিল আমাদের ভগীরথপুর টেনে নিয়ে যাওয়ার পিছনে কোথাও না কোথাও প্রবালের একটা হাত রয়েছে। কে জানে কেন যেদিন চিঠিটা এলো ঠিক সেদিনই এত বছর পর ওর আমার কথা মনে পড়ল। সমাপতন নাকি অলৌকিক কিছু? হ্যাঁ, কে জানে, হয়তো অন্তরালে কোনো খেলা সত্যিই চলেছে, আমরা টের পাই না। যাকে যাক,
চলো আর এক রাউন্ড চা হয়ে যাক। মুড়িরাম,